আহ, হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আজকে আমাদের এই পডকাস্টের মূল মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে একাডেমিক রেজাল্ট খারাপ থাকা সত্ত্বেও অ্যাপ্লিকেশন করে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়। আমাদের অনেকেরই একাডেমিক রেজাল্ট নানা কারণে খারাপ হতে পারে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকি, সবারই একটা ইন্টেনশন থাকে যে আমরা একাডেমিক রেজাল্ট ভালো করব এবং আমরা আমাদের অনার্স মাস্টার শেষ করে আমরা উচ্চশিক্ষাতে যাব, অথবা আমরা যেই ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে আমরা ভালো কিছু করব। কিন্তু দেখা যায় নানা কারণে, হতে পারে সেটা পারিবারিক সমস্যা কিংবা হচ্ছে অন্য অনেক ধরনের সমস্যার কারণেই আমাদের একাডেমিক রেজাল্ট একটু খারাপ হয়ে যেতে পারে। তো খারাপ একাডেমিক রেজাল্ট হওয়ার পরে অনেকেই হচ্ছে যে তাদের ফিল্ড থেকে সরে যায়। অনেকে মনে করে যে না, আমাকে দেওয়ার হবে না, আমি এই ফিল্ডে থাকতে পারবো না। অনেকে অন্যদিকে মুভ করে যায়, বিসিএস এর জন্য ট্রাই করে। কিন্তু তাদের যে ইনিশিয়াল যে মোটিভেশনটা ছিল, সেই মোটিভেশনটা তখন আর থাকে না। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে একাডেমিক রেজাল্ট খারাপ হওয়ার পরেও কিভাবে ওই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে আমরা ভালো গ্রেড স্কুলে ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে পারি এবং কিভাবে ওই প্রতিবন্ধকগুলোকে জয় করা যায়। তো আমি ফার্স্টে আমার পরিচয় দেবো। আমি শাফি আহমদ তালুকদার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে আমি অনার্স এবং মাস্টার্স পাশ করেছি। বর্তমানে আমি টেক্সাস এএনএম ইউনিভার্সিটি কলেজ স্টেশনে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্সে পিএইচডি করছি এবং আমি তৃতীয় বর্ষে আছি। আমি একজন পিএইচডি ক্যান্ডিডেট। আজকে আমার সঙ্গে আলোচনার জন্য আছেন ফাতেমা জোহরা সাদিয়া আপু। তো আমি আপুর কাছ থেকে একটু ওনার ব্যাপারে জেনে নেব। আপু, আপনি যদি আপনাকে একটু ফর্মালি ইন্ট্রোডিউস করতেন। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতেমা জোহরা সাদিয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এখন আমি সেন্ট জনস ইউনিভার্সিটিতে পিএইচডি তে আছি। আমার সেকেন্ড ইয়ার এখনো শেষ হয়নি। আমি একজন পিএইচডি ক্যান্ডিডেট, ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্সে। এখন কাজ করছি এমআরএনএ এক্সপোর্ট ডিফেক্ট নিয়ে। ধন্যবাদ আপু। এবং কংগ্রাচুলেশনস, আপনি রিসেন্টলি থ্যাংক হচ্ছে ইউ। পিএইচডি এর সবচেয়ে বড় যে পরীক্ষা, প্রিলিমিনারি এক্সামিনেশন পাশ করেছেন। ধন্যবাদ। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। তো প্রথমে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আপনার একাডেমিক জার্নি। আপনি একাডেমিক জার্নিতে কি কি প্রবলেম ফেস করেছেন এবং কি কি স্ট্রাগল ছিল যেগুলো আপনাকে ডিমোটিভেট করেছে, এবং এট দ্য এন্ড কিভাবে আপনি নিজেকে মোটিভেট করলেন হায়ার স্টাডিজের জন্য। এই প্রতিবন্ধকতাগুলো কিভাবে জয় করলেন? আচ্ছা, আসলে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যেটা হয় যে ওই যে যেটা তুই এতক্ষণ বলছিলি যে আসলে সবারই প্রথম দিকে একরকম প্ল্যান থাকে, দেন আস্তে আস্তে আমরা বড় হই। ফার্স্ট ইয়ার পার হয়ে সেকেন্ড ইয়ার যাই, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাই, তারপর আস্তে আস্তে দেখি যে আসলে যে রঙিন চশমাটা পরে আমরা আসলে ভার্সিটিতে গিয়েছিলাম সেটা আসলে সব ক্ষেত্রে আর রঙিন চশমা থাকে না, সাদা কালো হয়ে যায়। তো হ্যাঁ, আমার ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা এরকম হয়েছিল। আমার যদি প্রতিবন্ধকতার কথা বলি, আমার হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা ছিল আমার, একটু জিপিএ নিয়ে একটু ছিল। আমার একটু কম ছিল আর কি। রেগুলার, যেটাকে আসলে খুব স্ট্যান্ডার্ড হাই জিপিএ ধরা হয়, সেরকম আমার ছিল না। কিন্তু তারপরেও সেখান থেকে আসলে ঘুরে দাঁড়াতে হয়েছে। কারণ আমার কাছে আসলে প্রতিবন্ধকতার চাইতেও আমার স্বপ্নটা অনেক বড় ছিল। সুতরাং স্বপ্নটা জয় করাটা আসলে খুব বড় ব্যাপার ছিল আমার জন্য, সেটার জন্য আসলে অনেক কিছুই করেছি আসলে। এটাই। তো আচ্ছা, জি আপু, কন্টিনিউ করেন। তো আমি, আমার কাছে মনে হয়েছে যে আমার যেহেতু একটু মানে জিপিএর দিকে একটু কম ছিল, তো ওইটার সাথে হয় কি যে সমস্যাগুলো তো আসলে একটা আসে না। সমস্যা আসলে একটার সাথে লেজ ধরে আরো অনেক কিছু আসে। তখন দেখা যায় যে হচ্ছে যে জিনিসগুলো খুব সহজে হবে ভেবেছিলাম, বা অন্যদের জন্য, টিপিক্যালি অন্যদের জন্য যেটা সহজ মনে হয় বাহির থেকে, সেটা আর কি মনে হয় যে আসলে যাদের একটু জিপিএ কম বা যাদের হচ্ছে অন্যান্য কোনো প্রবলেম ফেস করছে, তাদের তাদের জন্য মনে হয় জিনিসগুলো অনেক বেশি কঠিন হয়ে যায়। তো এরকম সমস্যাগুলো আমারও ছিল। সেটার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকা, যেটা আসলে খুব খুব কাজে লাগে, যেটা আমরা গ্র্যাড স্কুলে অ্যাপ্লিকেশন করার সময় আমাদের কাছে মনে হয় যে আসলে আহ, একটা রিসার্চ এক্সপিরিয়েন্স আমাদেরকে যতটা হেল্প করে আর অনেক সমস্যাকে আসলে ওটা কাটাই দিতে পারে। এগুলো নিয়ে প্রথম দিকে কিছু সমস্যা ছিল, যেটা আস্তে আস্তে আমি আছে আহ, বিভিন্ন রাস্তা খুঁজে নিজের আগ্রহ থেকে রিসার্চে ইনভলভ হয়ে এই সমস্যাগুলোকে কাটানোর চেষ্টা করেছি। আচ্ছা আপু, ধন্যবাদ।
আরো যদি কিছু কথা বলতেন, আপনি যখন গ্রেড স্কুলে অ্যাপ্লিকেশন করেছিলেন, যেহেতু আপনি হুম মেনশন হুম করলেন আপনার একাডেমিক রেজাল্ট একটু খারাপ ছিল, কি হুম কি হুম। প্রবলেম ফেস করেছেন, যে কি কি জায়গায় আপনাকে কিছুটা রেস্ট্রিক্ট করে ফেলা হয়েছিল বা আপনার ফ্লেক্সিবিলিটি কমে গিয়েছিল বলে মনে করেন? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে হয় কি, জিপিএটা, হ্যাঁ কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা একটু প্রভাব ফেলে। যেমন কিছু কিছু ইউনিভার্সিটিতে হয় কি যে একবারে স্পেসিফিকলি বলে দেওয়া থাকে যে এত জিপিএ হতেই হবে, না হলে হচ্ছে আসলে এটাই রিকোয়ারমেন্টস। সেই ইউনিভার্সিটি গুলোতে করতে পারিনি। তবে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমার যেহেতু একাডেমিক রেজাল্ট খারাপ ছিল, তা আমি করেছিলাম কি, আমি হচ্ছে ওই জায়গাগুলোতে ওই সমস্যাটাকে পেরিয়ে যাওয়ার জন্য যেটা করেছিলাম, আমার এডিশনাল যেই সব কোয়ালিটিস ছিল সেগুলোকে অনেক বেশি এনহ্যান্স করার ট্রাই করেছিলাম। যেমন আমি হচ্ছে জিআরই দিয়েছিলাম, জিআরইতে বেশ ভালো একটা রেজাল্ট ছিল। সো এটা আমার খুব কাজে লেগেছে। মানে আমার কাছে আসলে হয় কি, একাডেমিক রেজাল্ট একটু খারাপ হলে যেটা হয় যে সবাই মনে করে যে তোমার তো আসলে স্টুডেন্ট লাইফে একটাই কাজ, তাই না, পড়াশোনা করা। তো তুমি তো আসলে ওই কাজটা ঠিক মতো করো নাই, তো তোমাকে কেন নিব? গ্র্যাড গ্র্যাড লাইফে তো আসলে তোমার অনেক অনেক দায়িত্ব থাকবে, শুধু তো পড়াশোনা না, তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন বেস অনেক কিছু থাকবে। তো তোমাকে আমরা কেন নিব? তো জিআরইটা আসলে হয় কি, ওই ওই ক্ষেত্রে একটা মানে ভালো একটা ব্যাকআপ দেয়। কারণ হচ্ছে জিআরইতে যেহেতু কোয়ান্টের রেজাল্টটা ভালো থাকলে হয় কি, তুমি এটা প্রুভ করতে পারবা যে হ্যাঁ আমার তো আসলে একটা সময় একটু প্রবলেম ছিল, বাট আমার তো অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর কোয়ালিটি অনেক ভালো। কারণ আমার তো হচ্ছে কোয়ান্টের রেজাল্ট অনেক ভালো, যেটা যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি এটা খুব স্পেসিফিকলি আমার পার্সোনাল স্টেটমেন্টে উল্লেখ করেছিলাম যে দেখো আমার কিন্তু হচ্ছে কোয়ান্টের রেজাল্ট অনেক ভালো, বা মানে ধরা যায় যে হচ্ছে হ্যাঁ মোটামুটি বেশ ভালো। আমার কিন্তু অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারটা আছে, সো আমি কিন্তু রিসার্চ করতে পারবো। তারপর আমার আইএলটিএস এর রেজাল্ট মোটামুটি বেশ ভালো ছিল। তারপর আহ, আমি কিছুদিন পড়িয়েছি। আমি আহ, এখানে আসার আগে, ইউএস আসার আগে হচ্ছে জিআরই সেন্টারে পড়াতাম, জিআরই এবং আইএলটিএস। সো এটা আমাকে একটা অ্যাডিশনাল বেনিফিট দিয়েছে। এটার পাশাপাশি আমি যেটা করতাম সেটা হচ্ছে রিসার্চের ট্রাই করতাম। রিসার্চ বলতে নিজে নিজে তো রিসার্চ অবশ্যই করা যায় না। আমি রেড গ্রিন রিসার্চ সেন্টারের আন্ডারে কিছু কোর্স করেছিলাম। কোর্স না, এটাকে আসলে ওদের প্রজেক্ট বেস কিছু কাজের মধ্যে আমি ইনভলভ ছিলাম, যেটাকে আমি আমার সিভিতে লিখতে পেরেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে একটা দিকে একটু সমস্যা হলেও অন্যান্য সব দিকে যদি হচ্ছে অনেক ভালোভাবে এনহ্যান্স করা যায়, সেটা শুধুমাত্র জিআরই বলবো না, আমার ক্ষেত্রে জিআরইটা কাজে দিয়েছে। তারপর আমি রিসার্চের চেষ্টা করেছিলাম, যেটা থেকে সেই মুহূর্তে অ্যাপ্লিকেশন করার সময় আমার কোনো পেপার হয়নি, কিন্তু রিসার্চ এক্সপেরিয়েন্সটাকে আমি হচ্ছে খুব ভালোভাবে ফ্লন্ট করতে পেরেছিলাম। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো আসলে খুব কাজে দিয়েছে আমাকে। আপু ধন্যবাদ। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে হ্যাঁ, সিজিপি অবশ্যই ইম্পর্টেন্ট। যেহেতু কিছু কিছু হুম বিশ্ববিদ্যালয়ে বলাই থাকে যে কাট অফ সিজিপি এর মধ্যে থাকতে হবে, তো ওটা যদি হ্যাঁ। আপনি ফুলফিল না করতে পারেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। হুম কিন্তু হুম একমাত্র এটাই একমাত্র হচ্ছে যে ফ্যাক্টর না। কারণ হুম অনেকেরই ভালো সিজিপিএ থাকতে পারে, 4 বছর অনেক ভালো করে পড়াশোনা করলাম, হুম আমার হুম সিজিপিএ অনেক ভালো। কিন্তু আবার এই মিসকনসেপশনটা অনেকের থাকে যে আমার সিজিপিএ যেহেতু ভালো, আমি হয়তো অ্যাপ্লিকেশন করলেই ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে হুম যাব। আপনি যদি হুম একটু হুম বলতেন যে ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে আসলে কি কি বিষয় ইভালুয়েট করা হয়, নট অনলি সিজিপিএ, আরো অনেক কিছু থাকে, আরো অনেক ফ্যাক্টরস থাকে। আমরা যেহেতু জানি তারা ইন্টারভিউ নিয়ে থাকে, তারা হুম হচ্ছে আপনার 3টা রিকমেন্ডেশন লেটার নেই, একটা হুম হুম লেটার অফ মোটিভেশন বা হচ্ছে হুম হুম স্টেটমেন্ট অফ পারপাস বা স্টেটমেন্ট অফ ইন্টেন্ট লিখতে হয়, যেটা আপনার হুম হুম নিজেকেই লিখতে হয়, এবং হুম দ্যাট হুম নিডস টু বি ভেরি ইউনিক। এবং হুম হচ্ছে সিভিটা লিখতে হয়, আপনাকে হুম। বানাতে হয়। তো আপনার আপনি এগুলোকে হচ্ছে কিভাবে ইভালুয়েট করবেন? সিজিপিএ কে একদিকে রাখলেন আর হচ্ছে বাকি জিনিসপত্রকে একদিকে রাখলেন, দুটোকে কিভাবে ব্যালেন্স করা যায়? আচ্ছা, যেটা এতক্ষণ বলছিলি আসলে, সিজিপিএটাই তো আসলে প্রাইম টার্গেট না। কারণ আমরা তো আসলে গ্র্যাড স্কুলে রিসার্চ করতে চাই, তাই না? রিসার্চের ক্ষেত্রে শুধুমাত্রই যে সিজিপিএটা প্রভাব ফেলবে বা সিজিপিএটাই একমাত্র ফোকাস হবে, এরকম কিন্তু আসলে সত্যি না, যেটা এতক্ষণ আসলে বলতেছেন। তো সিজিপিএটা একদিকে রেখে যদি আসলে চিন্তা করা যায়, গ্র্যাড স্কুলে অ্যাপ্লিকেশনের প্রথম শর্ত, একদম প্রথম শর্ত হচ্ছে কি, হ্যাঁ এক জায়গা থেকে গ্রাজুয়েট করতে হবে, অথবা গ্রাজুয়েট না করলেও তুমি থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে থাকতে অ্যাপ্লাই করতে পারো। এটা আসলে আমাদের দেশে মানুষজন এখন করে, আগে এত একটা করতো না, আমি জানি না। এটা মনে হয় আসলে প্রপার ইনফরমেশনের অভাবের কারণে
অনেকেই চিন্তা করে কি, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে চিন্তা না করে তারা হচ্ছে একটু আলসেমি করে অনার্স কমপ্লিট হওয়ার পর থেকে চিন্তা করা শুরু করে যে হ্যাঁ অনেকে আবার এখন হচ্ছে বোধহয় আমার অনার্সের আসলে পর হ্যাঁ, না মাস্টার্স হ্যাঁ হ্যাঁ করে আমার অনার্স তারপর শেষ হচ্ছে আস্তে হয়েছে, ধীরে আচ্ছা দেখি। মাস্টার্সটা শেষ করি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেটা করছিলাম, যে আসলে মাস্টার্সটা করি, তারপরে আমি হচ্ছে গুছাবো দেখবো কি কি আছে। আহ আচ্ছা এখন অ্যাপ্লিকেশনের টাইম চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখন তো আমার আসলে রিকমেন্ডেশন নাই, কার কাছে যাব, রিকমেন্ডেশন কার থেকে নিব। তো আমার কাছে মনে হয় কি এই জিনিসগুলোর দিকে আসলে ফোকাস করা উচিত। সিজিপিএ একদিকে রেখে আমার কাছে মনে হয় যে অন্যান্য যে রিকোয়ারমেন্টস গুলো আছে, যেটা হলো এই যে পার্সোনাল স্টেটমেন্ট, খুব স্ট্রং একটা পার্সোনাল স্টেটমেন্ট হওয়া উচিত। পার্সোনাল স্টেটমেন্ট বা লেটার অফ ইন্টেন্ট যেটাই বলা হোক, এটাতে না ওই মানে গড়পড়তা সবাই যেটা করে যে হ্যাঁ আমার তো আসলে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল, মানে একটা কমন ফার্স্ট লাইন থাকে না যে হচ্ছে আমার তো আসলে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি রিসার্চার হব। এটা আসলে বাস্তবসম্মত না, না অবশ্যই টু না, বি অনেস্ট। কোনো বাচ্চাই খুব কেউ তো চিন্তা ছোটবেলায় করবে চিন্তা করে না যে হ্যাঁ 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 আমি হচ্ছে ল্যাবে যাব, সাদা রঙের অ্যাপ্রন পরে আমি হচ্ছে পাইপেট দিয়ে পিভটিং করবো। পাইপেটিং করবো। এটা এটা খুব কম হয়। আমি আমি ছোটবেলায় হচ্ছে খুব ইন্টারেস্টেড হয়েছিলাম হচ্ছে কার্টুন টার্টুন দেখে যে হ্যাঁ হ্যাঁ সায়েন্টিস্ট ক্যারেক্টার গুলো তো আসলে হ্যাঁ, খুব আমি আমার ইন্টারেস্টিং পার্সোনালি লাগে। বলে আমি ছোটবেলায় হচ্ছে পাইলট হইতে চাইতাম, ঠিক আছে। আচ্ছা আমি হইতে চাইতাম হচ্ছে ডক্টর, কারণ হচ্ছে আমি গডজিলা মুভিতে, গডজিলা সিরিজের মধ্যে একটা ফিমেল ক্যারেক্টার ছিল, আমি জানতাম না যে ও রিসার্চার। ওকে যেহেতু সবাই ডক্টর ডক্টর বলতো, তো আমার ধারণা ছিল ও বোধহয় ডক্টর, তো আমাকে এখন ডক্টর হইতে হবে কারণ ওই তখন ওই সময় ও আমার রোল মডেল ছিল। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর বুঝলাম, স্পাইডারম্যান দেখলাম, স্পাইডারম্যান দেখে বুঝলাম যে আচ্ছা না, রিসার্চ করাটাও ইম্পর্টেন্ট আসলে। তো আমার ইচ্ছা ছিল এরকম যে আর আমি কি। প্লেন চালাবো ছোট থাকতে, পরে তো আর হচ্ছে হলো ওইটাই, না। অনেক কিছু অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল আসলে, কিন্তু পরবর্তীতে দেখলাম বড় হওয়ার পর আস্তে আস্তে হচ্ছে ফোকাসটা শিফট হয়ে যায়। তো যাই হোক, তো এটা আসলে মানে বাস্তবসম্মত না। তো যেটা বলতেছিলাম আসলে ফার্স্ট লাইনে এইভাবে গড়পড়তা ভাবে করলে হয় কি, আমরা কিন্তু আসলে শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি যে হ্যাঁ আমরা অ্যাপ্লাই করছি বা এরকম কিছু। গ্র্যাড স্কুল অ্যাপ্লিকেশনটা কিন্তু যে যদি আমরা শুধু ইউএস এর পার্সপেক্টিভ থেকে বলি, অন্য দেশের কথায় আমি যাচ্ছি না কারণ আমার ওই ইউরোপিয়ান স্কলারশিপ গুলোর ব্যাপারে খুব একটা এক্সপিরিয়েন্স নাই আমার। তো ইউএস এর ক্ষেত্রে যেটা হয় যে আহ সারা ওয়ার্ল্ড থেকেই তো করে অ্যাপ্লিকেশন। তো কেন, কেন নিবে, পুরা ওয়ার্ল্ডে এতজন আছে তার মধ্যে থেকে তুমি কেন, ওয়াই আর ইউ বিং সো ইউনিক যে আমাদের একটা পজিশনে আমরা হচ্ছে তোমাকে টাকা দিয়ে রাখবো। তুমি মাস শেষে বেতন পাবা, তুমি হচ্ছে অনেক কিছু করবা, কিন্তু দিন শেষে হচ্ছে তোমাকে আমরা কাজে কেন রাখবো? এটা হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস হওয়া উচিত। কেন, হোয়াট মেক্স ইউ সো ইউনিক ইন দিস পজিশন যে দুনিয়ার সবাই একদিকে, তোমাকে এই পজিশনের জন্য আমরা স্পেসিফিকলি নিচ্ছি। এটা কিন্তু শুধু আমি বলবো না যে হচ্ছে মিডিয়াম বা লো র্যাঙ্কের ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য, এটা বলছি না, হাই র্যাঙ্কের ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। কারণ তুই যেভাবে বলতেছিলি যে আচ্ছা আপু, আপনার মিউট হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন কি এটা আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ হ্যাঁ, অনেকেই মনে করে না যে হচ্ছে আমার জিপিএ তো অনেক ভালো আছে, তাহলে তো আমি বোধহয় হার্ভার্ড এমআইটি তে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। মানে কোনো ব্যাপার না, আমি আমি ওরা তো বসে আছে আমাকে নেওয়ার জন্য। তো এরকম ব্যাপারগুলো আসলে সব ক্ষেত্রে সত্যি না কেন, ওরা ওই যে সিজিপি এটা শুধু দেখে না। এখন তোমাকে স্ট্যান্ড আউট করতে গেলে সবচাইতে বড় জরুরি বিষয় হচ্ছে তোমার লেটার অফ ইন্টেন্টটা ঠিক মতো আছে কিনা, কেন স্পেসিফিকলি এই প্রোগ্রামেই তুমি যেতে চাচ্ছ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। শুধু ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখে তুমি যেতে চাচ্ছ এটা তো আসলে কোনো লজিক্যাল মানে লজিক্যাল রিজন হতে পারে না, তাই না? তো একটা নির্দিষ্ট প্রোগ্রামে যাচ্ছ বা কোনো একজন, হয়তো এমন হয়েছে যে একজন রিসার্চার ওই প্রোগ্রামে আছে যার রিসার্চ তোমার স্পেসিফিকলি ভালো লাগে, তুমি কি এই জিনিসটা উল্লেখ করেছো কিনা? পার্সোনাল স্টেটমেন্টে অনেকেই এটা করে যে আমার আসলে ইনার এই কাজটা ভালো লাগে এবং আমার প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স আছে এটার সাথে আসলে মিল আছে, এই কারণেই আমি হচ্ছে উনার আন্ডারে কাজ করতে চাই, অথবা এই ডিপার্টমেন্টটা আসলে এই কাজের জন্য খুব ভালো। যেমন আমি বলি আমার ইউনিভার্সিটিতে যেটা দেখেছি, বেশিরভাগ ল্যাব আসলে মলিকিউলার অ্যাসপেক্ট অফ রিসার্চের দিকে বেশি মনোযোগী। তো কারো যদি মলিকুলার
অ্যাসপেক্টে কাজ করার ইন্টারেস্ট থাকে, সেটা নিউরোসায়েন্সেই হোক বা এপিজেনেটিক্স হোক বা যেটাই হোক কি, তার কিন্তু আমার ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করা উচিত। কিন্তু কারো হয়তো, সে হয়তো নিউরোসায়েন্সে কাজ করতে চায় বাট সে বিহেভিয়ারাল অ্যাসপেক্টে কাজ করতে চায়, তার জন্য কিন্তু আমার ডিপার্টমেন্ট ভালো না। এখন জি। এই জিনিসগুলো কি তুমি বুঝতে পারছো কি না, এবং তুমি কি বুঝে শুনে অ্যাপ্লাই করছো কিনা, নাকি আসলে 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার দরকার, তুমি হচ্ছে একই লেটার অফ ইন্টেন্ট 10টা জায়গাতেই দিয়ে দিছো। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ওরা খুব ভালোভাবে দেখে তোমার লেটার অফ ইন্টেন্টটা কি আসলে আমার, মানে ওদের ওই স্পেসিফিক প্রোগ্রামের জন্য ইউনিকলি ক্রিয়েটেড কিনা, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এলওআর। এলওআর খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি, তিনজন মানুষ তোমাকে কেন আসলে রেকমেন্ড করবে এটার জন্য। অনেকেই কি করে, এলওআর খুবই জেনারিক নেয়। জেনারিক এলওআর কিরকম, খুব স্পেসিফিক কথাবার্তা, মানে খুবই কমন কথা। হ্যাঁ, ও হচ্ছে অনেক ভালো, ও হচ্ছে এই করছে, ও হচ্ছে খুবই টেনাশিয়াস, ও হচ্ছে খুব হার্ড ওয়ার্কিং, শেষ। আমরা কি করি, অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা নিজেরা লিখে একটা ড্রাফট দিই। সো ওইখান থেকে হচ্ছে দেখা যায় যে আমাদের প্রফেসররা ওইখান থেকে একটা জিনিস ক্রিয়েট করার ট্রাই করে। তো আমার কাছে মনে হয়েছে, আমার ক্ষেত্রে পার্সোনালি আমি বলবো, আমি যে তিনজনের কাছ থেকে এলওআর নিয়েছিলাম, এগুলা প্রত্যেকটাই খুবই ইউনিক টাইপের ছিল। কারণ একজন আমার প্রফেসর, উনি যেটা করেছিল, উনি আসলে আমার একটা দিককে ফোকাস করেছে, যে হ্যাঁ ও হচ্ছে রিসার্চের এই দিকটাতে, যেমন ও খুবই ডিটেল ওরিয়েন্টেড, যে ওর অ্যাটেনশন টু ডিটেলসটা খুব ভালো, এই কাজগুলো ও খুব ভালোভাবে করতে পারে, এই কারণে আমার ওকে মনে আছে এবং এই কারণে আমি ওকে রিকমেন্ড করছি। আরেকজন অন্য একটা দিকে ফোকাস করেছিল। আরেকটা ছিল হচ্ছে আমার, আমি যেখানে জব করতাম, তো সেখানে আমার বস দিয়েছিল। তো উনি হচ্ছে আমার রিসার্চ সম্পর্কে, তো ওনার পক্ষে লেখা আসলে পসিবল না, যেহেতু আমি পড়াতাম। সো উনি কিছুই জানে না। সো উনি ওনার এলোয়ারটাকে এভাবেই ক্রাফট করেছিল, যেখানে আমার টিচিং এর কোয়ালিটি এবং টিম টিম ওয়ার্কের যে দক্ষতা, এটার প্রতি একটা ফোকাস ছিল। এবং আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি, যে আমার ক্ষেত্রে এরকম ছিল যে আমি যে পড়াতাম সেখানে একটা মেয়ে ছিল এরকম, ও স্পেসিফিকলি আমি নাম উল্লেখ করছি না, ও হচ্ছে আমাকে ক্লাসের শেষে একবার বলেছিল যে আপু, আমার তো আসলে এডিএইচডি আছে, তো আমি অন্য একটা ব্যাচে এরকম এই ক্লাসটা করছি। তো আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমার এডিএইচডি আছে এবং আমি হচ্ছে একবারে কাজগুলো বা টপিক গুলোতে ফোকাস করতে পারি না, তো আমি আরেকজনের কাছে ক্লাস করার চাইতে আমার কাছে মনে হচ্ছে যে আমি জিনিসগুলো ভালো বুঝতে পারছি। দিন শেষে যেটা হয় যে এই জিনিসটা আমার বস জানতে পারে, কারণ ও হচ্ছে এই একটা রিজনে ওর ব্যাচ শিফট করে আমার ব্যাচে চলে আসে। এবং এই জিনিসটাকে উনি এত সুন্দরভাবে, মানে ওয়েল ক্রাফটেড ওয়েতে প্রেজেন্ট করেছিল, আমি পরবর্তীতে আর কি দেখেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে এই এই যে অ্যাটেনশন টু ডিটেলস যে ব্যাপারটা আছে না, যে হচ্ছে রিকমেন্ডেশনের ক্ষেত্রে তুমি কেন ইউনিক, এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্ট্যান্ট। তো ইউএস এর ইউনিভার্সিটি গুলো আসলে এগুলো দেখে। আমরা মনে করি যে হচ্ছে ও আচ্ছা, এটা হলেই বোধহয় হয়ে গেল, এটা না। দেন আইএলস। আইএলস ইম্পর্টেন্ট, আইএলস বা টোফেল যেটাই দেওয়া হোক, ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম। এখন তো ডুওলিঙ্গো অনেকে দেয়, অনেকে হচ্ছে এমওআই দিয়েও বেশ এমআই খুব বেশি অনেক। ইউনিভার্সিটিতে আমার মনে হয় না হ্যাঁ অ্যালাউ হ্যাঁ, করছে। খুব একটা করে না, তারপরেও অ্যান্ড্রিস আজকাল খুব, টোফেলি হ্যাঁ ডুওলিঙ্গোর হ্যাঁ ক্ষেত্রে আজকাল হচ্ছে খুব খুবই লিমিটেড। করছে আর কি। হ্যাঁ। তো আমার কাছে মনে হয় আইএলটিএস বা টোফেলের ক্ষেত্রে অনেকে কি করে, যে হচ্ছে রিডিং আর লিসনিং এ তো আসলে আমার কাছে মনে হয়েছে কম্পারেটিভলি স্কোর বেটার উঠে, ঝামেলা হয় হচ্ছে রাইটিং আর রাইটিং স্পিকিং এ। রাইটিং। রাইটিংটা হচ্ছে খুব একটা ঝামেলা হয়। তো এইটার কিছু ট্রিক্স আছে, এগুলা খেয়াল রাখা উচিত। তবে অনেকেই যেটাতে ভালো মতো নজর দেয় না, সেটা হচ্ছে স্পিকিং। স্পিকিং এর জন্য যেটা হয় কি, আমাদের তো কি হয়, অধিকাংশ গ্র্যাড স্কুলে প্রথমে 1 বছর বা 2 বছর টিচিং করতে হয়, আনলেস পুরাটাই হচ্ছে, মানে টিএ হিসাবে অ্যাপয়েন্টেড না হলে। বেশিরভাগ গ্র্যাড স্কুলে যেটা হয়, প্রথম 2 বছর মোটামুটি টিচিং করতে হয়। তো টিচিংটা যেহেতু ইউএসএ তে ইংলিশে করতে হবে, এখন তোমার স্পিকিং যদি স্টুডেন্টরা না বুঝতে পারে, তাহলে তোমাকে তো টিচার হিসাবে বা ইনস্ট্রাক্টর হিসাবে ওরা রাখবে না। সো আমাদের
ইংলিশের দক্ষতাটা যে আছে এটা তো আসলে আইএলটিএস বা টোফেলের স্পিকিং থেকেই বোঝা যায়। সো এটার দিকে না অনেকে নজর দেয় না। দেখা যায় যে ব্যান্ড স্কোর সব ঠিক আছে, রিকোয়ারমেন্ট ওয়াইজ হচ্ছে ব্যান্ড স্কোর ঠিক আছে, কিন্তু স্পিকিং এর স্কোর কম। এই কারণে হচ্ছে অনেকে বাদ পড়ে যায়। সো আমার মনে হয় অবশ্যই স্পিকিং এর স্কোরের দিকে মনোযোগ দেওয়া উচিত। এটা আসলে খুব মানে আহ এটা খুব একটা ডিসকাস করা হয় না, কিন্তু আসলে এইটার দিকে নজর দেওয়া উচিত। আর আপনি স্পিকিং এর কথা বলে আমার আর একটা কথা মনে পড়লো যে হুম হুম আমি স্পিকিং এ 7.5 পেয়েছিলাম, বাট হুম হুম আমি হচ্ছে যে আমার ইউনিভার্সিটিতে যখন এসেছি তখন আমাকে টিচিং হুম করানোর আগে ওরা আরেকটা হচ্ছে ম্যান্ডেটরি এক্সাম নিয়ে থাকে, যে হুম ওরা হুম আবার টেস্ট করে যে আপনি স্পিকিং করাতে পারছেন নাকি ভালো মতো। হুম 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 আপনার যদি হুম হচ্ছে হুম আইএলটিএস এ আটের আটের কম থাকে ব্যান্ড স্কোর, সেক্ষেত্রে যাদেরই আটের কম সবাইকে হচ্ছে এক্সামটা দিতে হয়, হুইচ ইজ ভেরি হুম হুম বেসিক এক্সাম। বাট জিনিসটা হচ্ছে যে আপনাকে প্রথমবার ইভালুয়েশন করা হচ্ছে, আবার ইভালুয়েশন করা হচ্ছে। সো দিস ইজ ভেরি হুম হুম ইম্পর্টেন্ট যে আপনি হচ্ছে আইএলটিএস এ কেমন স্কোর করলেন। হুম হুম। হ্যাঁ, অনেকেই আইএলটিএস আসলে গুরুত্ব দেয় না। মানে ঠিক আছে, এটা ব্যান্ড স্কোর তো 7.5 বা ইউনিভার্সিটি ওয়াইজ 7, বাকিগুলা সবগুলোতে 6.5 পেলেই হবে। আচ্ছা ঠিক আছে, 6.5 তো পাইছি, শেষ। তো এটা আসলে মাথায় রাখা উচিত। কারণ এই জিনিসটা ইউনিভার্সিটি গ্র্যাড স্কুলের অ্যাপ্লিকেশন যখন যাচাই করা হয় এটার দিকে ফোকাস করা হয় আসলে। আরেকটা কথা যেটা বলবো যে কিছু কিছু প্রোগ্রামে আছে যে খুবই বেশি সংখ্যক গ্র্যাড স্টুডেন্ট নেওয়া হয়, বিকজ ওইসব প্রোগ্রামে অনেক হুম টিএ হুম লাগে। তো যেহেতু টিএ হুম হুম হিসাবে আপনাকে নিচ্ছেই, তারা ডেফিনেটলি দেখবে যে আপনার স্পিকিং স্কোর কেমন। অনেক মানুষ হ্যাঁ যেহেতু একই সাথে অ্যাপ্লাই করছে, সো হুম। আপনাকে কেন নিবে অ্যাকচুয়ালি? এটাই আপনার এটাই রিসার্চ এটাই। প্রোফাইল দেখবে, আপনার সিভিএসওপি দেখবে, হুম আপনার একাডেমিক দেখবে, সাথে হচ্ছে আপনার হুম স্পিকিংটা। হুম। আপনাকে হ্যাঁ। টিচিং করতে হবে ম্যান্ডেটরি, 2 সেমিস্টার করাতেই হবে। সো হুম হুম এদিকে তারা ফোকাস দিবে। সো এই জন্য হুম স্পিকিংটাও খুবই ইম্পর্টেন্ট। হুম হুম। এটাই এটা এটা অনেকেই আমি জানি না, আমি এটার কথাটা বারবার বলছি কারণ এটা না অনেকে ফোকাস করে না। আমি আসার পরে যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে আমি এই জিনিসটা দেখেছি যে আচ্ছা হ্যাঁ, আমাদের তো ব্যান্ড স্কোর দরকার, 7 দরকার বা 7.5 দরকার, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর আসলে 6.5 হলেই হবে, আমার তো 6.5 আছে, দ্যাটস ইট। কিন্তু পরে আসলে এটা নিয়ে একটু সমস্যা হয়। সো এটা একটা প্রবলেম। আচ্ছা, আমরা কথা বললাম একাডেমিক রেজাল্ট নিয়ে, এসওপি নিয়ে, কথা বললাম হচ্ছে যে আইএলটিএস কিংবা টোফেল নিয়ে। হুম তো হুম এখন যদি একটু বলতেন যে আমার মনে হয় যেটা যে এসওপিটা আসলে কিভাবে লেখা উচিত, যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এসওপির আমরা জেনারিক কথাবার্তাগুলো বললাম, আর একটু জানতে চাচ্ছি হুম যে হুম স্পেসিফিকলি এসওপিতে আসলে আপনি কিভাবে মেনশন করবেন। তো আমি একটা কথা বলি যে সেটা হচ্ছে যে একটা প্রোগ্রামে যখন অ্যাপ্লিকেশন করা হয়, হান্ড্রেডস অফ থাউজেন্ড অ্যাপ্লিকেশন পড়ে, বিশেষ করে প্রোগ্রামটা হুম যদি হচ্ছে কোনো ফি ফি না থাকে, অনেক অনেক প্রোগ্রাম থাকে কোনো ফি থাকে না, হুম হুম অনেক হুম অনেক অ্যাপ্লিকেশন পড়ে। তো 100 জন যেহেতু অ্যাপ্লিকেশন করবে, 100টা এসওপি থাকবে। হুম প্রফেসররা কখনোই প্রত্যেকটা এসওপি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে না। প্রথম হুম প্যারা পড়ার পরে তাদের যদি মনে হয় যে এসওপিটা বেশ ভালো, আমার পড়তে ভালো লাগছে, দেন তারা হুম পড়বে, আদারওয়াইজ হচ্ছে প্রথম প্যারা পড়ে রেখে দেবে। এখন এসওপিটা আসলে কিভাবে হুম শুরু হুম। করা উচিত যাতে হচ্ছে প্রথমে পড়েই প্রফেসররা পুরো জিনিসটা পড়ে, এবং কিভাবে অ্যাকচুয়ালি এসওপিটাকে এঙ্গেজিং করা যায়, আচ্ছা, এক্ষেত্রে স্ট্রাকচারটা। আমি বলবো হ্যাঁ, ফার্স্ট প্যারা তুই যেটা বলছিলি আসলে ফার্স্ট প্যারাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ওই কমন কথা লেখা যাবে না। আমি ছোটবেলা থেকেই চাইতাম যে ছোটবেলা আমি থেকে হচ্ছে চাইতাম, আমি পায়ে ব্যথা পেয়েছি, ছোটবেলা থেকে তারপরে যাব। হচ্ছে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ ইমিউনোলজি পড়তে চাই। হ্যাঁ হ্যাঁ, এটাই কিংবা হচ্ছে হচ্ছে আমার ফেমাস জীবনের কোন লক্ষ্য। সায়েন্টিস্টের হচ্ছে উক্তি, যে আমার এই উক্তিটা পরে আমার মনে হয়েছে যে হুম হুম হারুকি মুরাকামি, এই উক্তিটা পরে মনে হুম হয়েছে যে হুম আমার সায়েন্টিস্ট হওয়া উচিত। এই ধরনের কথাবার্তা হুম আমি হুম অনেক দেখেছি অনেকগুলো এসওপিতে। তো এই ধরনের এসওপি হুম আমার হুম কাছে মনে হয় না যে খুবই ইফেক্টিভ কোনো এসওপি। হুম হুম। মানে এটা এখানে এটা আসলে লিটারেচার এবং এই জিনিসগুলো সায়েন্সের আসলে মধ্যে অ্যাভয়েড করা উচিত। অ্যাভয়েড করা হুম উচিত। হুম এখন কিভাবে অ্যাকচুয়ালি এসওপিটাকে স্ট্রাকচার ওয়েতে লেখা যায়, এবং প্রত্যেকটা স্টেপের সাথে, মানে প্রথম প্যারার সাথে সেকেন্ড প্যারা কিভাবে এঙ্গেজ করা উচিত, সেকেন্ড প্যারার সাথে থার্ড প্যারা কিভাবে এঙ্গেজ করা উচিত, এবং কিভাবে কানেক্ট করা উচিত। আচ্ছা, আমি মনে করি ফার্স্ট প্যারাতে লেখা উচিত যে আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি বা এই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছি কারণ আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমার যে রিসার্চ জার্নি তার সাথে এই ডিপার্টমেন্টের এই জিনিসটা বা এই টপিকটা সবচেয়ে বেশি অ্যালাইন করে। এটা হচ্ছে পার্সোনালাইজ করে ফেলা, জিনিসটাকে পার্সোনালাইজ করে ফেলাটা অবশ্যই ইম্পর্টেন্ট। মানে খুবই ইম্পর্টেন্ট একটা আমরা কথা একটা বললেন, জিনিস আমি একটু হ্যাঁ, ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে জি শুরুতেই আপনি হচ্ছে ডেফিনেটলি। চলে গেলেন মেন পয়েন্টে, ড্রামা না হুম করে, হুম যে না আমি হুম ছোটবেলায় এটা করতে চেয়েছি, এটা করতে চেয়েছি, এগুলো তো আসলে হুম হুম, বলে লাভ নেই। শুরুতেই চলে হ্যাঁ গেলেন মূল মূল ফোকাসে, যে আমি হচ্ছে হুম এটা হুম পছন্দ করেছি কারণ আমার রিসার্চের হুম সাথে হুম align।
জি। হুম হুম। তো এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। অনেকে যেটা তুই বলছিলি যে হচ্ছে নো ড্রামা। তো অনেকে হচ্ছে এই অ্যাপ্রোচটা খুবই পছন্দ করে, যেটা আমি নিজেও খুবই পছন্দ করি, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যেটা বলবো সরাসরি। কেউ কেউ যেটা করে তারা হচ্ছে একটা আহ, ঘটনা বিল্ড আপের মতন ট্রাই করে, যে হ্যাঁ আমার এটা হয়েছিল, এখান থেকে আমি বুঝলাম যে আমার আসলে এইদিকে যাওয়া উচিত। এইভাবে আস্তে আস্তে অ্যালাইন করাটাও ভালো। আমি পার্সোনালি এটা পছন্দ করি না, তবে অনেকেই হচ্ছে করে। আমি পার্সোনালি পছন্দ করি হচ্ছে ফার্স্ট বারে আমি এটা করব, তোমার ডিপার্টমেন্টের এই স্পেসিফিক দিক বা এই স্পেসিফিক ফিল্ডটা আসলে আমার কাছে মনে হচ্ছে আমার রিসার্চ জার্নির সাথে অ্যালাইন করে। ভালো কথা। এটা হচ্ছে ফার্স্ট প্যারা হলো। দেন আমি সেকেন্ড প্যারাতে যাচ্ছি যে হ্যাঁ, কেন রিসার্চের সাথে এটা অ্যালাইন করে। কারণ কি, ধরো আমি ধরে নিলাম যে হচ্ছে আমি একটা ইন্টার্নশিপ করেছি বা এখনো ইন্টার্নশিপের মধ্যে আছি, এখানে আমি এই স্পেসিফিক জিনিসটা নিয়ে কাজ করছি। আমার ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে বলি যেমন হচ্ছে আমি ইন্টার্নশিপ করছি ক্যান্সার ল্যাবে। ক্যান্সার ল্যাবে আমি নির্দিষ্ট এই কাজ করছি, যেমন আমি হয়তো স্যাম্পল কালেক্ট করছি, অথবা আমার কাজের ফোকাস হচ্ছে ক্যান্সার টিস্যু থেকে ডিএনএ আইসোলেট করা। এটা নিয়ে আমি পড়াশোনা করতে যেয়ে দেখলাম যে আমার রিসার্চ আসলে ডিএনএ এর এই স্পেসিফিক কাজগুলো নিয়ে করতে পারলে আমার কাছে মনে হয়েছে ভালো হবে। তখন আমি দেখলাম যে এই রিলেটেড কাজ কারা করে, এবং তোমার ডিপার্টমেন্টের নামটা সবার ফার্স্টে আসছে। তখন আমি দেখলাম যে এটার সাথে আমার ইন্টারেস্ট 100% মিলে যাচ্ছে। দেন থার্ড প্যারায় আসলাম যে কেন রিসার্চ মিলে যাচ্ছে। আমি এটা করতে চাই তোমার ডিপার্টমেন্টের এই ল্যাব। অনেকে যেটা করে যে হচ্ছে পুরোপুরি ডিপার্টমেন্ট সম্পর্কে হচ্ছে একটা কমন ডায়লগ দিতে থাকে, হ্যাঁ কাটিং এজ টেকনোলজি আছে, এই হবে ওই হবে, হ্যাঁ তোমরা তো নেচারে পাবলিশ করো, আমার তো জীবনে নেচারে পাবলিশ করাটাই হচ্ছে টার্গেট, এসব বলার দরকার নেই। তো আমি যেটা করতে পছন্দ করি সেটা হচ্ছে যে আমার এসওপিতে আমি যেভাবে উল্লেখ করেছিলাম যে আমি দেখেছি যে তোমাদের ল্যাবগুলো থেকে স্পেসিফিকলি যেই যেই টেকনিক গুলা করা হয়, যেমন ওয়েস্টার্ন ব্লটিং, বা যেমন আরটিপিসিআর, বা আহ আরেকটা কি ধরে নিলাম ফ্র্যাকশনেশন, এই স্পেসিফিক টেকনিক গুলা আমি এখনো পারি না। এবং আমার কারেন্ট ইনস্টিটিউশনে এই টেকনিক গুলা করার মতন আহ আর্থিক সঙ্গতি বা সুযোগ সুবিধা নাই। যেই কারণে আমার মনে হচ্ছে একজন রিসার্চার হিসেবে আমার ক্যারিয়ার আগায় নেওয়ার জন্য এই জিনিসগুলো জানা আমার জন্য ইম্পর্টেন্ট। তাই আমি চাচ্ছি তোমার এই ডিপার্টমেন্টে আমার পিএইচডি জার্নিটা করতে। এটা হচ্ছে থার্ড প্যারা হওয়া উচিত। আমি আমি একদম স্পেসিফিকলি উল্লেখ করেছিলাম যে আমি হচ্ছে ওয়েস্টার্ন ব্লট করতে চাই, আমি হচ্ছে এটা করতে চাই, আমি হচ্ছে আরটিকিউপিসিআর করতে চাই, যেটা হচ্ছে করতে পারছি না, বা করার সামর্থ্য হচ্ছে না, বা এরকম কিছু। মানে আমি আমার মূল কাছে হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে চাচ্ছি এখন আমার আমি হচ্ছে এই অ্যাডভান্স নলেজের এই টেকনোলজি গুলো পর্যায়ে, করতে চাই। আমার হচ্ছে ইন্টারেস্টেড এই পর্যায়ে, আমি আর একটু ডিপে হচ্ছে গিয়ে রিসার্চ করতে চাচ্ছি। হুম। হ্যাঁ, আমি একাডেমিক আরো চ্যালেঞ্জ নিতে চাই, যেটা হচ্ছে আমি মনে করি আমি এই চ্যালেঞ্জ গুলো নেওয়ার জন্য এখন যোগ্য। এই লাইফের এই মোমেন্টে আমি বিলিভ করি যে আমার সামনে আরো যে চ্যালেঞ্জ গুলো আসবে আমি সেগুলো মোকাবেলা করতে প্রস্তুত। এটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পিএইচডি লাইফ হোক বা মাস্টার্স মানে গ্র্যাড স্কুল মানেই কিন্তু লাইফে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে, অনেক সমস্যা আসবে, সেই সমস্যাগুলো সমাধানটা করতে পারাটাই হচ্ছে কাজ। তো অবশ্যই। এই কথাগুলো যদি উল্লেখ করা যায়, এই সব কথা শেষ করার পর লাস্টের প্যারায় আমি মনে করি এটা বলা উচিত যে 5 বছর পর তুমি তোমার নিজেকে কি অবস্থানে দেখতে চাও, সেটা জাস্ট একটা গ্লিম্পস দেওয়া। যে হ্যাঁ আমি হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে একাডেমিশিয়ান হওয়া, অথবা আমার টার্গেট হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে খুব ভালো জব করব। এইটার জন্য এই ডিপার্টমেন্টে পড়লে আমি যেই টেকনিক্যাল নলেজ গুলো গ্যাদার করতে পারবো, সেটা আমাকে ইন দা লং রানে খুবই হেল্প করবে। সেটা একাডেমিশিয়ান হতে পারে, কোনো সমস্যা। ইন্ডাস্ট্রিয়াল জবের ক্ষেত্রেও এগুলা হচ্ছে দুটার যেটাই লিখুক, এটা কোনো প্রেফারেন্স নেই। অনেকে মনে করে কি, ও হ্যাঁ হ্যাঁ আমি তো পিএইচডি করছি তার মানে হচ্ছে আমাকে প্রফেসরই হতে হবে, প্রফেসরই লিখতে হবে। ইটস ইটস নট নেসেসারি। তো
5 বছর পর তুমি কি করতে চাও এই কথাটা উল্লেখ করলে হয় কি, ওরা বুঝতে পারে যে ও ওকে, ওর আসলে হচ্ছে শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটিতে ঢোকাটাই টার্গেট না, এটা হচ্ছে ওর একটা বিশাল লম্বা জার্নি। ও অলরেডি প্ল্যানিং করতে পারে এবং ও হচ্ছে ওয়েল প্ল্যান্ড। ওর জাস্ট হচ্ছে এই স্টেপে আমাদেরকে দরকার, কারণ ওর আসলে প্ল্যান অনেক বড়। তো এই কথাগুলোর উল্লেখ থাকাটা ইম্পর্টেন্ট। আমি আমি পার্সোনালি এটা অন্যদেরকেও সাজেস্ট করি, কারণ এখন আমি চেষ্টা করি অনেককেই হেল্প করার, যারা গ্র্যাড স্কুলে অ্যাপ্লিকেশন করছে তাদেরকে হেল্প করার ক্ষেত্রে আমি এই কথাটা বলে দিই যে দেখো, 5 বছর পর কি করবা, পাশ করে কোনো কিছু শেষ করে না দিয়ে 5 বছর পর কি করতে চাও বা 10 বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও, এটা একটা গ্লিম্স দেওয়া উচিত। অতিরিক্ত লিখলেই পার্সোনাল স্টেটমেন্ট বিশাল কিছু আচ্ছা, হয়ে হ্যাঁ, যায়। এটাও একটা ভালো কথা বলেছেন। এটা আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছিলাম যে অনেকে হচ্ছে অনেক বড় করে হচ্ছে যে পার্সোনাল স্টেটমেন্ট লিখে ফেলে। কিছু কিছু হুম ইউনিভার্সিটিতে কিছু হচ্ছে থ্রেশহোল্ড দেওয়া থাকে যে 1000 ওয়ার্ডের মধ্যে হুম লিখতে হবে বা 800 ওয়ার্ডের হুম মধ্যে হুম লিখতে হবে। হয়তো এটা হুম ফুলফিল করলো সে, কিন্তু একটা আননেসেসারি জিনিসে অনেক বেশি কিছু লিখে ফেললো যে আমার হুম এই হুম রিসার্চ এক্সপিরিয়েন্স, আমি এই করেছি ওই করেছি। এগুলো তো হুম আসলে হুম তার নিজের কথা, এখানে তো প্রবলেম সলভিং এর কিছু আসছে না বা তার স্কিলের কিছু আসছে না। হুম এখানে হুম ধরেন যে একজন টেকনিশিয়ানও সেই কাজগুলো করতে পারে। কিন্তু আমি যদি হুম জিনিসটাকে আরেকটু স্ট্রাকচারড ওয়েতে বলি যে আমি এই কাজটা করতে গিয়েছিলাম, হুম তখন আমি একটা প্রবলেম ফেস করেছিলাম। ওই হুম প্রবলেমটা তখন আমি নিজে পড়াশোনা করে রিসার্চ পেপার ঘেটে আমি এভাবে এভাবে করেছি, হুম জিনিসটাকে অপটিমাইজ করেছি। নট নেসেসারিলি আমি হুম হুম কত ঠিক পারি, দ্যাট ডাজেন্ট মিন আই হুম এম এ রিসার্চার। হুম Which makes me a good researcher is how well I can critically think actually. হ্যাঁ আমার হ্যাঁ যদি হ্যাঁ, কোনো এটা এটা প্রবলেম আসলে থাকে, খুবই কারণ ইম্পর্টেন্ট। পিএইচডি তে আপনার অনেক প্রবলেম হুম আসবে এবং কেউ আপনাকে কিন্তু হেল্প করবে না। পিএইচডি হুম হচ্ছে পুরোটাই নিজের জার্নি। হুম আপনি হয়তো মানুষজনকে বলতে পারেন আইডিয়া নেওয়ার জন্য, বাট থিঙ্কিংটা আপনার নিজেকেই করতে হবে। হুম হুম তো আপনার হুম এই হুম পটেনশিয়ালটাকু পটেনশিয়ালটুকু যদি দেখাতে পারেন আপনার আসলে না আমি এই ধরনের কিছু হুম প্রবলেম ফেস করেছিলাম, পরবর্তীতে এই প্রবলেমগুলোকে হুম আমি হুম এইভাবে এইভাবে সলভ করেছিলাম, তখন আমার মনে হয় যে না, হুম নিজেকে আরো বেশি ওয়েল ভাবে হচ্ছে প্রেজেন্ট করা যায়। হুম, অনেক রিসার্চই করতে এটা পারি, এটা আমি আসলে এটা ইম্পর্টেন্ট। করেছি, এই প্রজেক্ট করেছি, হুম 10টা প্রজেক্ট করেছি, এত বেশি হুম হুম লিখলে হুম জিনিসটা খুব বোরিং হয়ে যায় হুম প্রফেসরের জন্য। মানে হুম হুম কি হুম। দরকার এত রিসার্চ এক্সপিরিয়েন্স লেখার? হ্যাঁ, আমি আপনি হচ্ছে সবগুলো লিখবেন, এই আপনি এই সবগুলো সেমিনারে লিখবেন, গেছি। আপনি কি কি রিসার্চ করেছেন সবগুলো লিখবেন, কিন্তু খুব ছোট ভাবে খুব সুন্দর ওয়েতে লিখবেন। এত বোরিং বানাবেন না যে হুম আমি হুম হচ্ছে হুম এই হুম। পেপারে এটা করেছিলাম, এই স্টেপের পরে এই স্টেপ করেছি। এগুলো জেনে তো কোনো লাভ নেই অ্যাকচুয়ালি, প্রফেসর এগুলো হ্যাঁ জেনে হ্যাঁ, কি করবে? এইটাই এইটাই এইটাই। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকে সিভিতেও করে যে হচ্ছে অনেকে করে। এত কিছু লিখে যে দেখা যাচ্ছে সিভি আসলে, সিভি কি একটা খুবই পিচ্ছি একটা জায়গায় খুবই পয়েন্ট টু পয়েন্ট জিনিসপত্র হাইলাইট করতে পারা। দেখা যাচ্ছে হ্যাঁ, আমি এই জায়গায় আমাদের টিম প্রজেক্টে আমি হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড বানিয়েছি, এগুলো কথা বলার দরকার নেই। কথা হচ্ছে তুমি যে কাজটা করেছো সেটা কি আসলে তোমার রিসার্চার হওয়ার পথে ইম্পর্টেন্ট কিনা। অনেকে কি করে, অনেক কাজ থাকলে একদম রিসেন্ট গুলা লিখে, এটা করা উচিত। হয়তো হ্যাঁ, 10টা কাজ আছে, দরকার নাই। তুমি একদম রিসেন্ট যে কাজগুলো করেছো সেগুলা ঠিকঠাক মতো করতে পেরেছো কিনা, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। যেমন কেউ হয়তো মাস্টার্সে থিসিস করার সময় একটা কোনো কাজের পাইপলাইন রেডি করছে, ডিজাইন করেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খুব আমি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে এভাবে বলবো, যারা মাস্টার্স করে ফেলছে বা যারা হচ্ছে অনার্স লাইফেই একটা প্রজেক্ট কমপ্লিট করে বা হয়তো থিসিস থাকে যাদের, তাদের থিসিসের ক্ষেত্রে স্পেসিফিকলি তার ভূমিকাটা কি ছিল এটা উল্লেখ করা উচিত। আমার থিসিসে এটা 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 ছিল, আমি এইভাবে এইভাবে কাজ করেছি, মানে থিসিসের অ্যাবস্ট্রাক্টটা পুরাটা তুলে দেওয়ার আসলে কোনো দরকার নেই। মানে এসডিএস পেজ, কোনো ওয়েস্টার্ন কোড প্রবলেম, করেছি, পিসিআর করেছি, এগুলো তো সবাই করে। এগুলো নট নেসেসারিলি হ্যাঁ আপনি হ্যাঁ, করছেন, এটা আপনার সাথে স্কিলে, আরো হ্যাঁ 100 এটা জন সিভিতে। অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন করছে, তারাও সবাই করছে, হয়তো বা আপনার চেয়ে বেশি টেকনিক সে হুম হুম করছে। কিন্তু হুম জিনিসটা হুম, হচ্ছে আপনি কত ওয়েল অর্গানাইজড ভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করছেন। এটা এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা তো আসলে মানে স্কিলস একটা সেকশনে সিভিটা দিয়ে দিলেই যথেষ্ট। হ্যাঁ, এটা আলাদা করে এসওপি তে। এসওপি তে লেখা মানে হচ্ছে তুমি আসলে খুব একটা অর্গানাইজ না। হ্যাঁ, এটা ওরা রিডান্ডেন্সি বুঝে হয়। ফেলবে যে তুমি হচ্ছে তুমি আসলে কোথায় কি কথা বলতে হবে এটা জানো না, এটা বুঝতে হবে। আরেকটা কথা এটা হচ্ছে শুধুমাত্র এসওপির। না, জি, 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 আপনি শেষ সরি করুন। ইন্টারাপ্ট করার জন্য, এটা হচ্ছে আমি শুধু বলবো যে এটা যে পার্সোনাল স্টেটমেন্টের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এটা বলবো না, এটা যারা ইন্টারভিউ তো থাকেই, এটা ইন্টারভিউ তো ইম্পর্টেন্ট। তোমাকে যেটা প্রশ্ন করা হয়েছে সেটা টু দা পয়েন্ট তুমি উত্তর দিতে পারছো কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। জি, আরেকটা কথা হচ্ছে যে এসওপির স্ট্রাকচারটা,
মানে অনেকে হচ্ছে এমন ভাবে এসওপি লিখে ফেলে মনে হয় যে না একটা প্যারার সাথে অন্য প্যারার কোনো কানেকশন নেই, হঠাৎ হুম করে চলে আসছে, কোনো কানেকশন নাই। হুম হুম মানে এই জিনিসটাও অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নেগেটিভ। হুট করে হুম চলে হুম আসছে, আমি হঠাৎ করে বললাম আমার হুম হচ্ছে হুম মোটিভেশন এটা প্রথম প্যারা, তারপর হুট করে চলে গেলাম আমি এখানে রিসার্চ করেছি, উইদাউট মেনশনিং যে আমি হুম হুম আন্ডারগ্রেডে হুম হচ্ছে হুম এই এই জিনিসপত্র করেছি। মানে আপনার তো একটা বেস দেখাইতে হবে, একটা ফাউন্ডেশন হুম দেখাইতে হবে হুম যে আমি আন্ডারগ্রেডে এই কোর্সগুলো করেছি, আমার একটা হুম ইন্টারেস্টটা ওখান থেকে গ্রো করেছে, দেন হচ্ছে আমি ফোকাস করেছি রিসার্চে। হুম হঠাৎ হুম করে হুম। রিসার্চ চলে আসলে জিনিসটা এখানে একটা গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, আমি আমার ক্ষেত্রে যেটা করেছিলাম, আমি সেকেন্ড প্যারা এভাবে লিখেছিলাম যে আমার কোন একটা স্পেসিফিক কোর্সে এই টপিক পড়ানোর সময় আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এবং আমি ওইটা নিয়ে ঘাটাঘাটি শুরু করি। ঘাটাঘাটি করতে যেয়ে দেখলাম যে এই দিকে অনেক রিসার্চ হয়েছে এবং এই একটা স্পেসিফিক দিক আমার কাছে খুব ভালো লাগে। আমি এই ল্যাবে ইন্টার্নশিপ করা শুরু করি। আমি এইভাবে একটা ফ্লো তৈরি করার চেষ্টা করেছিলাম যে হ্যাঁ, আমি থার্ড ইয়ারে থাকতে এই স্পেসিফিক কোর্সে দেখলাম যে হ্যাঁ হ্যাঁ ব্যাকটেরিয়ার করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো জিনিসটা ইন্টারেস্টিং। ওকে, এইভাবে করলে তখন হয় কি, একটা প্যারার সাথে আরেকটা ইয়া হয়। আমার মনে হয় এই প্রবলেম গুলা সলভ করার জন্য এসওপি লিখে অনেকেই কি করে, শেষ মুহূর্তের জন্য ফেলে রাখে যে ডেডলাইন 15 তারিখে, ডিসেম্বরের 15, আমি হচ্ছে এসওপি লিখতে বসি হচ্ছে ডিসেম্বরের 13 তারিখে। তারপরে হচ্ছে মাথায় আর কিছু কিছু আসে না, তারপর ধুমধাম করে হচ্ছে 6 ঘন্টার মধ্যে লিখে ফেলি। লেখার পরে যেটা হয় কি, যে আমরা ওইটা সাবমিট করে ফেলি। আমার মনে হয় এসওপি লিখে অন্যদেরকে দিয়ে এটা রিভিউ করানো উচিত, কারণ রিভিউ করলে হয় কি, আমরা নিজেরা যেটা লিখি সেটা আমাদের কাছে সবসময় মাস্টারপিস মনে হয়, যে ভাই আমার মতন করে আর পৃথিবীতে কেউ লিখতে পারবে না। কিন্তু যখন হচ্ছে অন্য কেউ দেখে, সেক্ষেত্রে না সমস্যাগুলো কি কি আছে এটা অন্যের চোখে অনেক ভালো বোঝা যায়। এটা আমাদের ইয়ে হয় না। আর একজনকে দিয়ে এসওপি রিভিউ করানো উচিত না, মিনিমাম 2জন, পারলে 3জন। কারণ হয় কি, প্রত্যেকবার রিভিউতে কিছু কিছু মানে স্পেসিফিক প্রবলেম বা স্পেসিফিক ইস্যুর প্রতি ফোকাস থাকে, তখন চেঞ্জ হতে থাকে। দেখা যায় কি থার্ড ড্রাফটে যে ফার্স্ট ড্রাফটের সাথে থার্ড ড্রাফটের আসলে আসলে কোনো মিল থাকে না। তো এটা আসলে খুব, আমি আমি সবাইকে সাজেস্ট করি যে দেখো, সাবমিট করার আগে 1-2জনের কাছ থেকে রিভিউ করে নাও। কারণ হলো রিভিউ করলেই দেখা যাবে যে হচ্ছে কোথায় কোথায় ইনকনসিস্টেন্সি আছে, এটা খুঁজে পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। এখন আপু আরেকটা কথা বলবো, যে কথাটা আমি ফার্স্টে ইন্ট্রোডিউস করেছিলাম, যে অনেকেই মনে করছে যে রেজাল্ট ভালো আছে কিংবা সবকিছু হুম ভালো হুম আছে, আমি যদি হুম হুম অ্যাপ্লিকেশন করি, আমি এত হুম এফোর্ট দিলাম না, আমি পড়াশোনা করলাম, হুম হুম হঠাৎ করে অ্যাপ্লিকেশন পিরিয়ড আসলো, কোনোভাবে অ্যাপ্লিকেশন করে দিলাম। এখন হুম হুম আমার যে একটু ঘাটাঘাটি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, একটু খুঁজে খুঁজে বের করতে হবে, স্পেসিফিক ইনফরমেশন গ্যাদার করতে হবে, হুম হুম। প্রফেসরদেরকে রিচ আউট করতে হবে, কিংবা হচ্ছে অনেকগুলো এসওপি ধরেন আমি ইন্টারনেট থেকে পড়লাম, বা এই হুম হুম। জিনিসগুলোতে কেমন গুরুত্ব দেওয়া উচিত, রাদার দেন আমি আমার মনে হাতে করি, আমি চট করে অ্যাপ্লিকেশন করে ফেললাম। হ্যাঁ আমি মনে করি আসলে কি, মানুষজনের শুরু করা উচিত হচ্ছে থার্ড ইয়ারের লাস্ট থেকে বা ফোর্থ ইয়ারের শুরু থেকে। কারণ আস্তে আস্তে যখন হচ্ছে ফোর্থ ইয়ারের শেষের দিকে আমরা যাই, তখন ইয়ার ফাইনালের প্রেশার থাকে। হ্যাঁ, দেন আমাদের ল্যাব রিপোর্ট হ্যান ত্যান হাবি যাবে, অনেক কিছু থাকে। আর একটা জিনিস র্যাপ আপ করার প্রেশার তো থাকেই। দেখা যায় ওই টাইমটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের পিরিয়ডটা থাকে। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়, যে আমাদের ফাইনাল পরীক্ষাগুলো ডিসেম্বরে হয়, যদিও হ্যাঁ, এখন কোভিড এর পরে অনেক কিছু আস্তে আস্তে শিফট হচ্ছে। আমাদের ক্ষেত্রে এটা ছিল যে ডিসেম্বরের সময়টা হচ্ছে আসলে পুরোটা টাইম পরীক্ষা চলছে। ওই সময় আমাদের পরীক্ষার টেনশনে মাথা নষ্ট, আমরা কি করব ওগুলা কোনো কিছু ঠিকঠাক নাই, ওই সময় হচ্ছে ধুমধাম করে অ্যাপ্লাই করা। এটা করা উচিত না। ফোর্থ ইয়ারের শুরুর দিকে যখন হচ্ছে তুমি ফ্রি আসো, তখন উচিত হচ্ছে আস্তে আস্তে এসওপির, যেটা তুই এতক্ষণ বলতেছিলি যে হচ্ছে বিভিন্ন নেট থেকে ডাউনলোড করা বা সিনিয়রদের কাছ থেকে খুবই পোলাইটলি জানতে চাওয়া যে আসলে কি, কারো কাছে ধুমধাম এসবই চাওয়া উচিত না। এটা খুবই পার্সোনাল একটা জিনিস। এবং অবশ্যই। প্লেজারিজম, মানে প্লেজারাইজ করা, এসওপি প্লেজারাইজ করা যে কত বাজে একটা অনেক ব্যাপার, বাজে। এই জিনিসটা আসলে আমরা বুঝি না। এটা এটা খুবই গুরুতর একটা অপরাধ। এবং এটা করলে আসলে একাডেমিক লাইফের জন্য এটা খুবই নেগেটিভ এফেক্ট। যাই হোক, আমি আসলে টপিক থেকে চলে যাচ্ছি। তো আমার মনে হয় ওই সময় থেকে হচ্ছে আস্তে আস্তে শুরু করা উচিত। আর এলওআর এর জন্য আগে থেকে যোগাযোগ করে রাখা, কারণ তুমি যার কাছ থেকে এলওআর চাচ্ছ, সে হয়তো ওই স্পেসিফিক টাইমে বিজিও থাকতে পারে। তাকে বললা যে স্যার আমার 1 সপ্তাহের মধ্যে ডেডলাইন বা 2 দিনের মধ্যে ডেডলাইন, আমাকে এখনই দিতে হবে। এটা আসলে পসিবল হয় না, এটা এটা কোনো বাস্তবসম্মত ব্যাপার না। তো এই জন্য তাদেরকেও হাতে টাইম দেওয়া উচিত।
আমার মনে হয় আস্তে আস্তে হচ্ছে তাদের সাথে রিচ আউট করা, যে হ্যাঁ আমি এভাবে করতে চাচ্ছি, তাহলে আমি আপনার থেকে যে রিকমেন্ডেশন নিব, আমার কি কোনো স্পেসিফিক দিকে স্কিল ডেভেলপ করা উচিত কিনা, আপনার কি মনে হয়? আমার মনে হয় রিচ আউট করা উচিত। আর এটা শুধুমাত্র যে খুব ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে হয়, মানে ভালো স্টুডেন্টরা কি করে, হয়তো তারা ভাবে যে হ্যাঁ আমাকে তো দিয়েই দিবে, কিন্তু ওই যে বললাম, স্পেসিফিক কোনো কিছু যদি না জানে, হ্যাঁ তুমি খুব ভালো স্টুডেন্ট, এছাড়া তো আসলে কিছু লেখা নাই, হ্যাঁ। এলোয়ারটা কিভাবে তাহলে স্পেসিফিক হবে? এই জন্যই আসলে আগে থেকে রিচ আউট করা উচিত। এলোয়ার যদি চায় প্রফেসররা, সেই ক্ষেত্রে এলোয়ার ড্রাফট করে অন্যদের থেকে দেখায় নেওয়া উচিত যে আমি এইভাবে এলোয়ারটা তাকে ড্রাফট দিতে চাচ্ছি, এটা কি আসলে আমার জন্য জাস্টিফাইড হচ্ছে কিনা, এটা করা উচিত। তাদেরকেও, যার কাছ থেকে এলোয়ার নিচ্ছে তাদেরকেও ড্রাফটটা আগে দেওয়া উচিত, কারণ তারাও তো লাস্ট মোমেন্ট কিছু চেঞ্জ করতে বা মডিফাই করতে চাইতে পারে। সো এই জিনিসগুলো আগে থেকে করা উচিত। গ্রামার হয়তো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, বা ছোটখাটো কিছু চেঞ্জেস তো থাকে। তো আমার মনে হয় এগুলো আগে থেকে করা উচিত। আর ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলা দেখে কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কারণ দেখা যাচ্ছে কি অনেকে হয় কি লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করতে যাচ্ছে, হঠাৎ করে খেয়াল করে দেখলো রিকোয়ারমেন্টে আছে হচ্ছে তোমাকে হচ্ছে ওয়েস করাতে হবে, কিন্তু তোমার তো এই ওয়েস করানো নাই, ওয়েস করতে আমার টাইম লাগবে। সেই হুম, ক্ষেত্রে দুই কি মাস তিন হচ্ছে, মাস টাইম তুমি লাগে। একটা ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক ডিপার্টমেন্টের জন্য আসলেই খুবই কম্প্যাটেবল, কিন্তু জাস্ট বিকজ তোমার একটা জিনিসের দিকে খেয়াল নাই, সেই জন্য তুমি হচ্ছে এটা করতে পারলো না, এটা তো খারাপ। তো আমার অবশ্যই। মনে হয় কি একটু সময় নিয়ে এটা করা উচিত। আমরা এই যে তাড়াহুড়া করি, তাড়াহুড়া করলে যেটা হয় কি নিজেদের ছোটখাটো ভুলের জন্য আমাদের অফার পাওয়ার পসিবিলিটি ওইখান থেকেই হচ্ছে অনেক, মানে আমরা অনেক অনেক কমে যায়। পিছায় পড়ি। এটা উচিত না, হ্যাঁ এটা উচিত না। যে অবশ্যই আমার কাছে যেটা আর মনে হয় ভালো স্টুডেন্ট, তাড়াহুড়ো করে অ্যাপ্লিকেশন করলে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে হুম হুম অনেক ক্ষেত্রেই। হুম হুম হুম, আসলে টাইম নিয়ে হ্যাঁ হাতে হ্যাঁ, সময় নিয়ে রিল্যাক্স হয়ে অ্যাপ্লিকেশন করা উচিত। এটাই এটাই। আবার অনেক ইউনিভার্সিটিতে হয় কি রোলিং অ্যাডমিশন থাকে, তারা যেটা করে কি প্রথমে যারা অ্যাপ্লাই করে ফেলছে তাদের মধ্যে বাছাই করে একটা প্রিলিমিনারি লিস্ট বানায় ফেলে। তো তুমি কেন হচ্ছে দেরি করে ওই সুযোগটা হারাবা? সেটা ভালো স্টুডেন্টদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। মানে যাদের অন্য দিকে একটু ল্যাকিংস আছে আমি তাদের কথা শুধু ফোকাস করে বলছি না, এটা সবার জন্যই প্রযোজ্য। যে আমাকে যে জিনিসটা একটা কম্পিটিটিভ এজ দেবে, আমি কেন সেই জিনিস সুযোগটা নিব না? অবশ্যই। এটা উচিত, এটা আরেকটা হচ্ছে কথা উচিত। যেটা আমি বলতে চাই, মানে একটু ইন্ট্রোডিউস করতে চাই, হুম এসওপির যে কথাটা বললেন যে হ্যাঁ আপনি অনেকগুলো এসওপি দেখতে হুম হুম পারেন থেকে, বা হচ্ছে সিনিয়রদের থেকে পলাইট ওয়েতে চাইতে পারেন যারা দিবেন। হুম হুম আমার কাছে যেটা মনে হয় যে শুরুতে নিজের একটু চিন্তা ভাবনা করা উচিত। আপনি যদি নিজের থিঙ্কিং প্রসেসটা হুম অফ করে ফেলেন, আপনি অনেকগুলো এসওপি পড়লেন, হুম দেখা যাবে আপনি না হুম, চাইতো সাবকনশিয়াসলি ওই এসওপি গুলোর মতো করে লিখে ফেলবেন। হ্যাঁ অনেক হ্যাঁ, সময় এটা না আপনি এটা চাইলেও সত্যি, পারবেন না, হ্যাঁ। আপনার হুম মধ্যে হুম ওটা এসে পড়বে, আপনার এসওপির মধ্যে এটা চলে আসবে। হুম এবং হুম হুম হচ্ছে যেটা হচ্ছে যে অনেক এআই চলে আসছে, চ্যাট জিপিটি, হুম 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 তারপর আপনার অনেকেই হচ্ছে এগুলো দিয়ে এসওপি লিখছে। তো এই জিনিসগুলো তো ওপেন সোর্স, তো দেখা যাচ্ছে একই হুম সাথে হুম অনেক ট্রাই করছে, তো খুবই হাই চান্স যে আপনার মতো করে অন্যজন এসওপি লিখে ফেলতে পারে। আমার মনে হয় যে হুম এখানে হুম ব্রেনটাকে বেশি টাইম দেওয়া উচিত, এবং হচ্ছে নিজের মতো করে একটা ফ্রেমওয়ার্ক বা হচ্ছে একটা আউটলাইন তৈরি করা উচিত। দেন আপনি তাদের হুম এসওপি, হুম আপনার মাথায় যখন একটা আইডিয়া থাকবে তখন আপনি দেখবেন, বাট শুরুতেই দেখে ফেলবেন না হুম হুম, SOP। তাহলে আর আপনার হ্যাঁ হ্যাঁ, এটা এটা আসলে খুবই ভালো একটা কথা বলছিস, ইউনিকনেস যেটা হ্যাঁ। ওটা থাকবে না। হুম হুম, এটা এটা একটা খুব ভালো কথা বলছিস। সেটা আমি আসলে চ্যাট জিপিটি বা এআই এর ইউজটা নিয়ে বলতে চাচ্ছিলাম একটু আগে। সেটা হচ্ছে যে আসলে মানুষজন প্রচুর এই ভুলটা করছে, যে বলে দেয়, চ্যাট জিপিটিতে একটা প্রম্পট দিয়ে দেয়, তারপর চ্যাট হ্যাঁ, জিপিটি হচ্ছে তাকে একটা লিখে দেয়, তারপর হচ্ছে থিঙ্কিং প্রসেস পুরাটাই ওইটার মতন হয়ে যায়। হ্যাঁ। এটা আসলে একটা আর আপনি যেহেতু একটা মেজর এসওপি ইস্যু লিখবেন, আমাদের। লেটার অফ মোটিভেশন বা হচ্ছে লেটার অফ হুম ইন্টেন্ট, হুম আপনি কেন এআই হুম করছেন, হুম, তা আপনার মোটিভেশন এটাই অবশ্যই আপনাকে এটাই ঠিক। এটাই, এটা তো তোমার, হ্যাঁ। হ্যাঁ। এখন কথা হচ্ছে ইউনিকনেসটা আপনি আসলে ওইখান এআইটা থেকেই ইউজ আসে। করতে পারেন। এআইটা ইউজ করতে পারেন, এআইটা কিভাবে ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনি নিজেই লিখলেন একটা, আপনি প্যারাটা হচ্ছে চ্যাট জিপিটি কে বললেন, দিলেন, দিয়ে বললেন যে এখানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, বা হচ্ছে আরেকটু হচ্ছে কন্টেক্সচুয়ালি লেখা যায় কিনা উইদাউট চেঞ্জিং দ্য হুম মিনিং, হুম উইদাউট হুম চেঞ্জিং হুম, দ্য ইনফরমেশন, সেটা লিখতে হ্যাঁ পারেন। হ্যাঁ পুরোটাই হ্যাঁ, যদি এসওপিটা যদি চ্যাট জিপিটি, এটাই সেক্ষেত্রে ইউনিকনেসটা আসলে থাকে না। এটাই এটাই। তাহলে তো আর তুমি অ্যাপ্লাই করলা না, তোমার বদলে হচ্ছে আমার চ্যাট মেয়ে হচ্ছে জিপিটি চ্যাট করে দিল, জিপিটি। আর তোমার মতন আরো 10,000 জন হচ্ছে ওই চ্যাট জিপিটি কিন্তু ইউজ করছে। তাহলে সবার জিনিসপত্র একই রকম হয়ে গেল, ওই যে ইউনিকনেসটা আর থাকলো না। ইউনিকনেসটা যেটা থাকলো না। এখন আর অ্যাকচুয়ালি এখন চ্যাট যেটা হয়, জিপিটিতে হচ্ছে যেটা, আপনি এখন চ্যাট জিপিটির লেখা আসলে বুঝতে পারবেন কেন হ্যাঁ জানি,
বোঝা যায় যে চ্যাট জিপিটি পড়লে দিয়ে লেখা। বোঝা যায়, হ্যাঁ পড়লে বোঝা যায়। আর যারা প্রফেসর, তারা যারা এতদিন ধরে হ্যাঁ, বা প্রফেশনাল অ্যাডমিশন বেশ ভালো কমিটিতে জানে। যারা আছে, যারা এতদিন যাবত দেখতেছে, তাদের চোখে কিন্তু খুব দ্রুত ধরা পড়ে। দ্রুত ধরা এটা পড়ে। এটা দেখলেই বোঝা যায় কে কে নিজে লিখছে আর কে হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করছে, বা কেউ হচ্ছে চ্যাট জিপিটি থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখছে, এগুলো সবই বোঝা যায় আসলে। আমরা এই জিনিসগুলাকে গুরুত্ব দেই না, গুরুত্ব দেওয়া উচিত আসলে এটাতে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, মানে আমি যেটা করেছিলাম, আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি। আমি হুম যখন হুম এসওপি লিখেছিলাম, অনেককে দিয়ে রিভিউ করিয়েছি ডেফিনেটলি। হুম 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 ইন্টারনেট থেকে কিছু হচ্ছে স্যাম্পল দেখেছি, প্লাস বাট হুম আমি পুরোটা নিজেই লিখেছি। ইভেন হুম আমি হুম গ্রেড স্কুলগুলোতে অ্যাপ্লাই করেছিলাম, হুম। কয়েকজন গ্রেড স্টুডেন্টকেও আমার রেসিপি দিয়েছিলাম যে তোমরা একটু আচ্ছা। দেখো রেসিপি ফার্স্ট প্যারাটা এভাবে লেখা যায় কিনা, বা হুম তোমার হুম কোনো সাজেশনস আছে নাকি যে ফার্স্ট হুম প্যারাটা হুম কিভাবে লেখা যায় বা হুম কিভাবে হুম হচ্ছে ইন্টেন্টটা শো করা যায়। তো তারাও হচ্ছে আমাকে কিছু হেল্প করেছে। তো আপনার হুম কাছে হুম। যদি অপশনস থাকে, ওয়াই ইউ আর নট এক্সপ্লোরিং দ্যাট দোজ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমার ক্ষেত্রে কিন্তু আমি করেছিলাম। আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময় এখানকার কারেন্ট একজন স্টুডেন্টকে দিয়েছিলাম যে দেখো, আমি কিন্তু এইভাবে লিখতে চাচ্ছি। এটা খুব ভালো একটা অপশন। এখন কথা হচ্ছে আমরা অনেকে হেজিটেশন ফিল করি যে না আমরা কি বলবো নাকি বলবো না। এখানে সবাই হেল্পফুল, সবাই হেল্প করতে চায়। হ্যাঁ হ্যাঁ আপনি যদি হ্যাঁ। একটা ইমেল করেন, সে হুম যদি হুম। রিপ্লাই করে সে আপনাকে হেল্প করবে। তো ওইভাবে আমার মনে হয় যে সেইটাই। মেন্টালিটি রেখে হুম হুম। হ্যাঁ আসলে কি, মানে আমি বিশ্বাস করি যারা গ্রাজুয়েট স্টুডেন্ট আছে তারা প্রায় সবাই হচ্ছে আসলে নতুন যারা আসে তাদের প্রতি খুবই ওয়েলকামিং। আনলেস তুমি আমাকে হচ্ছে আমার কোয়ালিফাইং এর পরীক্ষার আগের রাতে ইমেল করো, তাহলে হচ্ছে আসলে পসিবল হয় না। এই জন্য নিজেরা মানে একটু কনসিডারেট হয়ে হেল্প চাইলে সবাই হেল্প করে, আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে হচ্ছে হেজিটেট করা উচিত না সবাইকেই। মানে যদি কোনো স্পেসিফিক ইউনিভার্সিটিতে নিজেদের সিনিয়ররা থাকে, তাদেরকে অবশ্যই রিচ আউট করা উচিত। কারণ শুধু কিন্তু এসওপির ক্ষেত্রে না, যারা কারেন্ট গ্রাজুয়েট আছে, কারেন্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে সরি, তারা কিন্তু ডিপার্টমেন্টের অনেক কিছু ভিতরে জানে। যেমন কোন ল্যাবের স্টুডেন্ট নিবে, এটা কিন্তু তারা কিন্তু অবশ্যই অলরেডি জানে। তারা অলরেডি সো জানে। এই ইনফরমেশন গুলা সবসময় কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায় না। না। মানে অনেকে ভাবে কি যে হ্যাঁ প্রফেসর বোধহয় ফাঁকা হলেই লিঙ্কডইনে পোস্ট দেয়, অনেক ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কিন্তু এক ল্যাবের মানুষজন কিন্তু জানবে। যেমন আমি আমার ল্যাবে যখন ফাঁকা হয়, আমি কিন্তু লোকজনকে বলতে থাকি এই দেখো আমাদের কিন্তু লোক নিবে। বা কেউ যদি আমাকে আগে বলে রাখে যে আপু, আমরা তো এরকম অ্যাপ্লাই করতে চাচ্ছি, আপনার ল্যাবে না হোক বা অন্য কোনো ল্যাবে যদি ফাঁকা থাকে বা হচ্ছে তাদের আর্জেন্ট স্টুডেন্ট লাগে, আমাকে একটু বলেন। আই এম ভেরি হ্যাপি টু হেল্প। আমি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থেকে শুরু করে, ল্যাবের লিঙ্ক দেওয়া থেকে শুরু করে, প্রফেসরদের কে কি ধরনের রিসার্চ করছে এটার ইনডেপথ যে ধারণাটা কারেন্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা দিতে পারবে, এটা কিন্তু কোনো ওয়েবসাইটে নর্মালি মানে না, এত ওয়েবসাইটে আসলে অ্যাভেইলেবল পাবো না। ভাবে পাওয়া যায় না। সো জি। হেজিটেট, আমি বলবো হেজিটেট করা একদমই উচিত না। আর হীনমন্যতায় ভোগার কিছু নাই। এটা হেজিটেশন আমরা করবেন না। অনেকেই এই ভুলটা করি, কিন্তু এখন আমি বুঝি মানে যত হেজিটেট করবে তত হচ্ছে নিজেরই ক্ষতি। সো যত আপনি এই হেজিটেট সুযোগটা করবেন নেওয়া আপনি তত উচিত। নিজেকে পিছিয়ে দিবেন। আমার কাছে মনে হয় যেটা যে হ্যাঁ। না, আপনি তো পিএইচডি করবেনই। পিএইচডি ইজ নট নেসেসারিলি অনলি রিসার্চ, অনলি স্টাডি। হুম হুম আপনাকে কমিউনিকেশন করতে হবে, কোলাবোরেশন হুম করতে হবে, নেটওয়ার্কিং হুম করতে হুম হবে। আপনি হুম হুম। সবকিছু যখন করতে পারবেন তখনই পারফেক্ট রিসার্চ করতে পারবেন। এখন এটাই এটাই। এরকম যদি হয় যে আপনি অনেক রিসার্চ করছেন কিন্তু আপনার রিসার্চ আউটকাম যেটা রেজাল্ট আপনি ভালো মতো হুম প্রেজেন্ট করতে পারছেন না, হুম কিংবা মানুষকে বোঝাতে পারছেন না, হুম তাহলে হুম ওর্থ ডুইং দ্য রিসার্চ, কারণ রিসার্চটা তো বোঝা যাচ্ছে না তখন। হুম হুম। তো এটা এই এটা বিষয়ে একটা যদি বড়। একটু বলতেন, এই বিষয়ে যদি একটু বলতেন যে সবাই মনে করে যে না আমরা অনেক পড়াশোনা করেছি, আমরা অনেক হুম কিছু হুম জানি, হুম বাট হুম আমাদের এই সফট স্কিল গুলো নেই, কমিউনিকেশন হুম স্কিল নেই, ওইভাবে হুম নেটওয়ার্কিং করতে পারি না আমরা, আমরা হুম নিজেদের মধ্যে থাকি। তো হুম। এগুলো আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায় বা এইগুলো কতটুকু ইম্পর্টেন্ট? আচ্ছা, এটা নেটওয়ার্কিং ইন্টারভিউর এর ক্ষেত্রে জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমি রাখে। আমি এটাই উল্লেখ করতে চাচ্ছিলাম যে অনেক কাজ করা হয়েছে, অনেক রিসার্চ করছি, বা হচ্ছে অনেক ইন্টার্নশিপ করা আছে, বা কোনো প্রজেক্টেই কাজ করছি, পেপারও হয়েছে, কিন্তু আমি বুঝাতে পারি না আমি কি কাজ করছি, ইজি ওয়েতে বুঝাতে পারছি না। কেউ তাহলে বোঝে না। এটা আসলে একটা ডিসঅ্যাডভান্টেজ। কারণ পিএইচডিতে, যেটা এখনই বলতেছিলি, আসলে শুধু রিসার্চই না, কনফারেন্সে যেতে হবে, পিয়ারদের সাথে এবং সিনিয়রদের সাথেও নিজের রিসার্চটাকে বুঝাতে হবে। তো এটার একটা ভালো রকম পরীক্ষা হয়ে যায় ইন্টারভিউতে, যদি সেন্ট্রালি অ্যাপ্লাই হয় এবং সেন্ট্রালি যদি ইন্টারভিউ নেয়। স্পেসিফিক প্রফেসর না, স্পেসিফিক প্রফেসরের ব্যাপারে পরে আসছি।
যদি সেন্ট্রালি ইন্টারভিউ নেওয়া হয় সেই ক্ষেত্রে কি হয়, অনেকে থাকে, বেশ কয়েকজন যারা অ্যাডমিশন কমিটিতে থাকে তাদেরকে আসলে বুঝাতে হয় তোমার ইন্টেন্ট কি। অনেক ক্ষেত্রে এরকম হয় যে যার কাছে বা যেই ল্যাবে তুমি যেতে চাচ্ছ তিনি থাকেই না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, উনি ছিলই না। কিন্তু স্পেসিফিক গ্রেড কমিউনিটিকে কিভাবে বুঝাবা যে এই ল্যাবে আমি যেতে চাই কারণ আমার এই সফট স্কিল আছে? এটার জন্য অবশ্যই অবশ্যই সিনিয়রদেরকে রিচ আউট করতে হবে। আমি বলবো, যদি কোনো কিছু না জানি বা কোনো টপিক না বুঝি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিপার্টমেন্টের প্রফেসরদের সাথে আমরা কথা বলতে পারি। যদি ভয় লাগে বা মনে হয় যে না আমি বোধহয় এখনো প্রিপেয়ার না, তাহলে অ্যাডমিশনের আগে, মানে অবশ্যই ইন্টারভিউ এর আগে, খুব ক্লোজ ফ্রেন্ডরা মিলায় একটা ছোটখাটো ডেমো করে ফেলা যেতে পারে, যেটা আমি আমি কিন্তু অবশ্যই। এখনো করি এটা। আমি কি করি, আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার যখন সেমিনার বা কোনো প্রেজেন্টেশন থাকে তখন কি করি, আমি আমার পিয়ারদেরকে নিয়ে বলি, এই আসো, আমি যে প্রেজেন্টেশন দিচ্ছি একটু দেখো তো কোথায় কোথায় কি কি ভুল আছে। এটাই কিন্তু আমি করি। তো এটা আমি সাজেস্ট করবো হচ্ছে নিজেদের ফ্রেন্ডদের মধ্যে করতে পারে। বেটার হয় যদি সিনিয়রদেরকে করা যায়, যারা অলরেডি গ্র্যাড স্কুলে আছে, তারা আরো ভালোভাবে বলতে পারবে যে হ্যাঁ তুমি যে এটা বললা আমি তো কিছুই বুঝি নাই, বা তুমি যে এটা বললা আমি তো এই স্পেসিফিক অংশটা বুঝতেই পারি নাই, তুমি আবার বুঝাও। আমার মনে হয় এই ডেমোগুলো ইংলিশে দেওয়া উচিত। জি আমরা অবশ্যই। বাংলায়, আমি একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা হচ্ছে কি আমরা বাংলায় বোঝানোর ক্ষেত্রে এক একজন খুবই মাস্টার লেভেলের, কিন্তু যেই মাত্র আমাদের ইংলিশে কথা বোঝানোর ব্যাপার আসে সেই বুঝাইতে পারি জায়গায় না। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আমি মনে করি যে হচ্ছে এই প্র্যাকটিসটা আগে থেকে করা উচিত। নট এটা নেসেসারিলি, যেটা আমি দেখছি যে হুম, আপনার ইংলিশ স্পিকিং অনেক ভালো হইলেও আপনি যে অনেক ভালো বুঝাতে পারছেন, দ্যাট নট নেসেসারি। এইটাই অনেকেই এইটাই হচ্ছে খুব এইটাই ভালো ইংলিশ বলতে পারে না, কিন্তু টু হ্যাঁ দা পয়েন্টে গিয়ে হিট করতে পারে, খুবই ইজিলি হ্যাঁ হ্যাঁ, বুঝাইতে পারে। এইটাই এইটাই এইটাই। এটা আসলে এটা ইম্পর্টেন্ট, খুবই এই ইম্পর্টেন্ট। জন্যই গ্রুপ ওয়াইজ, মানে গ্রুপ ওয়াইজ বলতে দুই তিনজন মিলেই করো, কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে এই প্র্যাকটিসটা রাখা উচিত। এটা খুব কাজে দেয় আমি বলবো। এবং আচ্ছা, আমি এটা মনে হচ্ছে হয় আপনার, টপিক থেকে একটু মানে একটু সরে গেছি। না না না, ঠিকই আছে, না আপনি তো টপিকের মধ্যেই আছেন। হ্যাঁ হ্যাঁ, জি জি, তো কন্টিনিউ এটাই করুন। আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আমার মনে হয় কি, আর নেটওয়ার্কিং এর যে ব্যাপারটা, নেটওয়ার্কিং এর জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়া ইম্পর্ট্যান্ট, কিন্তু কি, ওই যে আবার আগেই বলছি, পার্সোনালাইজেশন। তুমি একজন মানুষকে লিঙ্কডইনে চিনতে পারো, তুমি একজন মানুষকে ফেসবুকে চিনতে পারো, অথবা তার ওয়েবসাইট দেখতে পারো, পেপার পড়তে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ফেস ভ্যালু বলে দুনিয়ায় একটা ব্যাপার আছে। তুমি একজন মানুষকে যদি চেহারা চিনো বা তার যদি নাম জানো, সে যেভাবে হিট করবে অন্যরা সেরকম ভাবে হিট করবে না। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষজন করে কি, একজনের থেকে আরেকজনের সাথে পরিচয় হয়, আরেকজনের থেকে আরেকজনের সাথে পরিচয় হয়। এইভাবে যে নেটওয়ার্কিংটা হয় এটা খুব কাজে দেয়। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি যখন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন তো আমি আসলে এখানকার প্রফেসরদেরকে কাউকে চিনতাম না। তো কারেন্ট একজন গ্রাজুয়েট স্টুডেন্টের মাধ্যমে জানতে পারি যে হচ্ছে ইনি ল্যাবে স্টুডেন্ট নিবে। এবং আমি কি করি, যে হচ্ছে আমি সেই প্রফেসরকে ইমেল করি, যদিও আমি কারেন্টলি ওনার সাথে আর রিসার্চ করছি না। আমি ওনাকে ইমেল করি এবং উনি আমাকে টিপিক্যালি যে একটা জেনারিক রিপ্লাই থাকে না, ওটাই দেয়, যে হ্যাঁ ঠিক আছে, ওকে, তুমি কম্পিটিটিভ, তুমি অ্যাপ্লাই করো। অন্য অনেকে হলে না হতো কি, অনেকে দমে যায়, আরে জেনারিক রিপ্লাই দিছে তাহলে বোধহয় আমার হবে না। আমি কিন্তু এগুলো কিছু মানে মাথায় রাখি নাই, আমি অ্যাপ্লাই করে ফেলছি। পরবর্তীতে দেখা গেছে যে এই যে একটা নেটওয়ার্ক তৈরি হলো, উনার মাধ্যমে অন্যদের সাথে পরিচয় হলো, এখন কিন্তু আমি আরেকজনের ল্যাবে কাজ করছি যার সাথে পরিচয় হচ্ছে সেই প্রিভিয়াস প্রফেসরের থ্রুতে। তো আমার কাছে মনে হয় কি ফেস ভ্যালুর ইম্পর্টেন্স আছে এবং হচ্ছে রিচ আউট করাটা জরুরি। সো নেটওয়ার্ক গুলো না এভাবে আস্তে আস্তে ডেভেলপ করে। আবার আমাকে কেউ যখন বলে, আমি বলি যে হ্যাঁ তুমি তাহলে ইনার সাথে কথা বলো, তাহলে খুব কাজে দিতে পারে। অল অ্যাবাউট, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, নেটওয়ার্কিং, আপনি আমার কথা হুম বলি, আমি ইউএসএ তে আসার হুম পর যে হুম পরিমাণ হুম করেছি বা করতে হুম চাচ্ছি, হুম এ ধরনের হুম একটা মেন্টালিটি ডেভেলপ করেছি, খুবই ইম্পর্টেন্ট। হুম কারণ হুম দেখেন, মানে আপনি ভালো রিসার্চ করলেই তো আপনাকে অপরচুনিটি চলে আসবে, গ্র্যাব করে ফেলবেন, জিনিসটা এরকম না। সবকিছু হ্যাঁ আসে অ্যাকচুয়ালি কানেকশনের থ্রুতে, আপনার হুম পেয়ার হুম সাথে হুম কানেকশনস, গ্রেড স্টুডেন্টদের সাথে কানেকশনস, কোলাবোরেশনের হুম সাথে কানেকশনস। সো ইউ হুম হ্যাভ টু বি ভেরি স্মার্ট এন্ড ভেরি এঙ্গেজিং। হুম তো আমার মনে হয় যে এটা আমরা অনেক পরের কথা বলছি যদিও, পিএইচডি হুম লেভেলের, হুম হুম that হুম also needs to be nurtured in the like undergraduate level and also before interview. হ্যাঁ, এটা এটা আসলেই কাজে লাগে। এটা শুধু পিএইচডিতে না, আন্ডারগ্রেডেই কাজে লাগে। যেমন একজনের সাথে পরিচয় হলো, দেখা গেল যে হচ্ছে আসলে উনার ল্যাবে একসময় ফাঁকা হলো, হ্যাঁ, তুমি ঠাস করে ওটার মধ্যে ঢুকে যেতে পারবা।
অনেক ক্ষেত্রে কি হয়, একদম প্রফেসরের ইন্টারভিউ নিয়ে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করে অফার পেয়ে যায়। এটা কিন্তু খুব, মানে এটা কিন্তু হয়, অনেক হয়। এটা এটা আমরা অনেক হয়। খবর খুব কম পাই দেখে অনেক হচ্ছে আমরা জায়গায় বুঝি না। ইন্টারনাল রিক্রুটমেন্ট হয়ে যায়, হ্যাঁ, আমরা কি প্রফেসরের সাথে আগে কিছুই জানি রিচ না, আউট ঠাস করে করে হয়ে তারা যায়। ইন্টারভিউ দিয়ে দেয়, তারপর হুম প্রফেসর হুম। হচ্ছে রিকমেন্ড করে রাখে এইটাই। গ্রেড কমিটিকে, গ্রেড কমিটি হুম তখন হচ্ছে হুম। ওর জন্য একটা স্পট হুম রেডি। হুম। সো দিস এটাই ইজ এটাই। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব কাজে লাগে। যদিও আমার সেন্ট্রাল অ্যাডমিশন হয়েছিল, কিন্তু আমি মনে করি প্রফেসরদেরকে রিচ আউট করা উচিত। আর এই রিচ আউটটা আসেই কিন্তু হচ্ছে সিনিয়র গ্রাজুয়েট স্টুডেন্টদের হাত দিয়ে, যারা অলরেডি তোমার ডিপার্টমেন্টের হোক, অথবা চা খেতে যায় একদিন দেখা হয়েছে, এই ভাই এখন হচ্ছে আমেরিকায় আছে, তো তাদের সাথে চা খেতে যে পরিচয় হয়েছিল, দিন শেষে আস্তে আস্তে যোগাযোগ থাকতে থাকতে হঠাৎ করে দেখা গেল যে উনি যেই ল্যাবে আছে, ওনার ল্যাবেই ফাঁকা হচ্ছে। এভাবে নেটওয়ার্কিং গুলা হয়। এবং অবশ্যই মানে তোমার যে প্যাশনটা আছে এটা তোমাকে এক্সপ্রেস করতে হবে। তুমি এক্সপ্রেস লুকায় করতে হবে, থাকবা। জানাইতে হ্যাঁ, হবে, হ্যাঁ। তুমি লুকায় থাকবা, না না ভাই আমি তো হচ্ছি আহ ইয়ে, আমি আমি হচ্ছে শেষ মুহূর্তে দেখা ফেলবো, এটা করলে এরকম তো আসলে হয় না হয় কি, actually। এটা আসলে খুব একটা, মানে দেখা যায় না যে হচ্ছে বিশাল কিছু করে ফেলা সম্ভব হয়। তো আমার মনে হয় যে নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট। জি। আরেকটা কথা যেটা হচ্ছে যে আম, মানে হ্যাঁ, নেটওয়ার্কিং এর কথাটাই বললাম, হুম হুম। এক্সপ্রেশনের কথাটা বললাম যে আমরা এক্সপ্রেস করাটা ইম্পর্টেন্ট, আপনি কি জানেন না হুম জানেন। আরেকটা হুম যেটা কথা, এটা শুনতে খারাপ লাগে বা হয়তো বা একটু নেগেটিভিটি শোনাতে পারে, বাট দিস ইজ ভেরি হুম হুম ইম্পর্টেন্ট। আপনি যখন ইন্টারভিউতে আছেন আপনার নিজেকে ব্র্যান্ডিং করাই লাগবে, হুম আপনার হুম নিজেকে প্রেজেন্ট করতেই হবে। হুম এবং হুম যে যেটা যত ভালো করতে পারবে তাকেই হচ্ছে নেওয়া হবে। And আপনি অনেক কিছু পারেন, আপনি প্রেজেন্ট করতে হুম পারলেন হুম না। জিনিসটা তো এরকম না যে আপনি হচ্ছে অতিরঞ্জিত করে কিছু বলছেন বা মিথ্যা কিছু হুম হুম বলছেন, হুম হুম। আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে নাইস হ্যাঁ, ওয়েতে। অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে, মানে এরকম অনেকে বলে না যে নিজের ঢোল নিজে নিজে পিটাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমার ঢোল যদি আমি না পিটাই, আমাকে আমাকে কেন তো কেউ নিবে পিটাই বলেন? দিবে না। হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে, আমাকে ইন্টারভিউতে আমার যখন ইন্টারভিউ হয়, তখন কিছু কোশ্চেনের মধ্যে একটা ছিল যে এরকম, যে তুমি কেন মনে করো যে তুমি তোমাকে নেওয়া কোন উচিত। একটা প্রবলেম হলে, না না না, এটা তো ডেফিনেটলি আমি তো বলছি যে হচ্ছে এরকম এরকম করব, এটা করব, ওটা করব, যাই হোক। তো আমাকে একটা স্পেসিফিক কোশ্চেন করছিল একজন, যে তুমি কি মনে করো যখন রিসার্চ করবা ডেফিনেটলি হচ্ছে সেটব্যাকস থাকবে, কিভাবে বিশ্বাস করো যে তুমি সেটব্যাকসে আসলে আহ সেটব্যাকসটা অতিক্রম করতে পারবা, তোমার কি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা? তো আমি যেটা করছিলাম যে আমার তো আসলে সেরকম রিসার্চ এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল না, খুবই কম ছিল। কিন্তু আমি যেটা করছিলাম, আমি যেহেতু পড়াতাম, আমি হচ্ছে ওইটাকেই এত, মানে গুছিয়ে অ্যান্সার দিতে পারছিলাম কিভাবে আমি জানি না। আমি খুব সুন্দর করে বলছিলাম যে দেখো, আসলে সেটব্যাকস তো থাকেই, কিন্তু আমি তো অলরেডি সেটব্যাকস নিয়েই কাজ করি, কারণ আমার স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয় তখন ওরাও তো সেটব্যাকস পায়, তাই না? তো ওদেরকে যখন আমি হ্যান্ডেল করতে পারি, তখন আমার তো মনে হয় আমি নিজেকে বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ, একটু প্রবলেম হবে, হয়তো এক সপ্তাহ ছুটি নিতে হবে, কিন্তু দেখা যাবে যে দিন শেষে যদি অন্যদেরকে সেটব্যাকস অতিক্রম করতে আমি হেল্প করতে পারি, নিজের ক্ষেত্রে তো নিশ্চয়ই সেটা আরো বেটার ভাবে হবে। তো অন্য কারোর সামনে এখন আমি যদি এটা অন্যদেরকে বলি, অনেকে বলবে হ্যাঁ খুব ভাব নিচ্ছে বা এরকম কিছু, কিন্তু এটা কিন্তু ইন্টারভিউতে খুবই কাজে লাগে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আই গট অ্যাডমিটেড। সো এন্ড এই ব্র্যান্ডিংটা ইন্টারভিউতে করতেই ইউ হবে। হ্যাভ টু বি ভেরি ট্রুথফুল, মানে আপনাকে হুম অনেস্ট হুম। থাকতে হবে এটাই হলো। এটাই মানে এটাই। অতিরঞ্জিত কথা বলার তো দরকার নেই যে আমি এটা করে না, ফেলবো, সেটাই। এটা করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই এগুলো অ্যাকচুয়ালি লাইক করে না তারা, যারা বেশি হচ্ছে টু দা পয়েন্টে কথা বলে বা হচ্ছে অনেস্ট কথা বলে, ওইটাই লাইক করে। ওটা হয়তো বা শুনতে খারাপ লাগতে পারে। হ্যাঁ আপু, আপনার মিউট হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ আপু। হ্যাঁ, আমার স্টপ হয়ে নেট গেছিল। একটু, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ প্রবলেম হ্যাঁ, নেই, শুরু নেটের করে। কানেকশন একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ। তো আমরা ছিলাম হচ্ছে ওই যে এক্সপ্রেশন, মানে নিজেকে বোঝানোর ক্ষেত্রে হুম কিভাবে হুম হচ্ছে ইন্টারভিউতে নিজেকে কিভাবে হচ্ছে যত ভালোভাবে প্রেজেন্ট করা যায়। হুম হুম হুম। আমার মনে হয় যে ইন্টারভিউ যদি সেন্ট্রালি হয়, এক্ষেত্রে কিছু কমন কোয়েশ্চেন থাকে। এই জিনিসগুলো নিয়ে যারা অলরেডি অ্যাডমিটেড হয়েছে তাদের সাথে কথা বলা উচিত, এবং বেসিক জিনিসগুলো একটু আগে থেকে ঝালাই করে নেওয়া উচিত, যাতে হঠাৎ করে প্রশ্ন পেয়ে মানে চিন্তা করতে অনেকটা টাইম না চলে যায়।
কারণ কিছু বেসিক কোশ্চেন অবশ্যই থাকে, যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, সেই জায়গায় হচ্ছে আসলে ইম্পর্টেন্ট কোনো টপিক যদি আসলে বলতে ভুলে যাই, এটা আসলে খারাপ। দেন আফটার 5 ইয়ার্স কিভাবে নিজেদেরকে দেখতে চাই, বা তোমার রিসার্চ জার্নিটা বলো। আমি মনে করি যদি নিজের কিছু রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে একটা পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করলে যদি ভিজুয়ালাইজ করা যায় জিনিসগুলো বোঝা সহজ। তো ভালো কথা আমার বলেছেন। মনে হয় কি এটা খুব ইজিলি মানুষকে বুঝাতে হেল্প করে, যদি হচ্ছে ছোট, মানে আমি বলছি না যে একদম আমরাও দরকার নাই, 4-5টা স্লাইডে বেসিক জিনিস একটা ফ্লো চার্ট টাইপ করে যদি বোঝানো যায়। আমি করেছিলাম, আমার কাজে লাগছে এটা। এটা খুব মানে সুবিধা হয়, কারণ কি কথা তো আমরা এই যে এখনো বলতেছি, বাট আমি মনে করি এই জায়গায় যদি আমার একটা ভিজুয়ালাইজ কোনো মানে একটা ভিজুয়াল এইড আমিও থাকতো, অ্যাকচুয়ালি সেক্ষেত্রে মনে হয় পাওয়ার জিনিসটা পয়েন্ট অনেক বানিয়েছিলাম। ইজি হতো। হ্যাঁ, 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 আমার মনে হয় এটা বেটার। তো এই জিনিসগুলো না আসলে মানে মোটামুটি যারা সেন্ট্রাল অ্যাডমিশন দিয়ে ইন্টারভিউ দিয়েছে তাদের অনেকেরই কিছু কমন কোশ্চেন ফেস করা হয়েছে। সো এই কমন কোশ্চেন গুলো একটু ঝালাই করে, মুখস্থ না, অবশ্যই মুখস্থ না, কারণ মুখস্থ কথা শুনলে বোঝা যায়। জি। তো মুখস্থ কথা না বলে জাস্ট একটা বেসিক আইডিয়া থাকলে আমার মনে হয় সেটা ভালো হবে। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে ইন্টারভিউ অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য লাস্ট স্টেপ হুম, বিফোর দ্য হুম। অফার। সো আমার কাছে মনে হয়, বা আপনার কাছে কি মনে হয় যে ইন্টারভিউয়ের আগে একটু প্রিপারেশন নেওয়া উচিত, বা হচ্ছে একটু প্র্যাকটিস করা উচিত কয়েকজনের সাথে? হ্যাঁ, কারণ হ্যাঁ। ইন্টারভিউ বোর্ডে গিয়ে অনেকে অনেক নার্ভাস হয়ে যায়, হয়তো বা সে অনেক হুম, ভালো কাজ করেছে, কিংবা তার হুম, সিভি হুম, কিন্তু ইন্টারভিউতে গিয়ে এত নার্ভাস হয়ে গিয়েছে কথা বলতে পারে না। হুম, 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 হুম। তো দিস ইজ এটাই ভেরি বলছিলাম ফ্রাস্ট্রেটিং। যে যখন আপনি সবকিছু সব স্টেপ পার করে এসেছেন এন্ড ইউ হ্যাঁ, ডিড ভেরি দিস ইজ দ্য ওয়েল ডিসাইডিং মুভমেন্ট অ্যাকচুয়ালি। ইন দ্য ইন্টারভিউ। জি। হ্যাঁ, আমি এটা এটা আসলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দিস ইজ দ্য ডিসাইডিং মোমেন্ট, কারণ যখন ইন্টারভিউ নিবে তখন একটা পসিবিলিটি তৈরি হয়ে যায় কি, যে হ্যাঁ ওরা অন্য সবকিছু দেখে মনে করছে যে ইউ আর ওকে টু বি আ পার্ট অফ আস, বাট এট দ্য সেম টাইম ওরা এটা জানতে চায় যে আমরা যে ভাবছি এটা সত্যি কিনা। সো যেটা আমি মনে হয় একটু আগে এটা মেনশন করেছিলাম, যে হ্যাঁ আমরা বাংলায় অনেক কিছু খুব ভালোভাবে বুঝাতে পারি, বা কথা বলতে বলতে হচ্ছে অনেক সুন্দর করে হয়তো বললাম, কিন্তু যখন ইংলিশে বলার সময় হয় তখন হচ্ছে যদি একটু প্রিপেয়ার না থাকি তখন আমরা হচ্ছে একটু খাপছাড়া হয়ে যায় কথাগুলো। সেই ক্ষেত্রে প্রিপেয়ার্ড হওয়ার জন্য আগে থেকে ওই যে সিনিয়র স্টুডেন্ট বা কারোর সাথে যদি জানা থাকে, এখন নেটেও প্রচুর পাওয়া যায় ডেমো কোশ্চেন্স। আমার মনে হয় কি যে যে গ্রুপস গুলো আছে যেমন নেক্সট অফ ইউএস খুবই উপকারী। এইগুলাতে জয়েন থাকলে যেটা হয় যে ওইখানে কিন্তু অলরেডি মানে ফাইলস রেডি আছে যে কি ধরনের কমন কোয়েশ্চেন আছে, এবং সেই কমন কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে প্রাইমারি ফোকাস কি কি হওয়া উচিত এগুলো কিন্তু আছে। তো এগুলোতে ফোকাস করা উচিত। এবং ডেফিনেটলি যদি দেখা যায় যে হচ্ছে আমার মাল্টিপল ইন্টারভিউস পেয়েছি আলহামদুলিল্লাহ, যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যে ইন্টারভিউ গুলা যখন শুরু হবে তার কিছুদিন আগে ফ্রেন্ড বা সিনিয়র কারোর সাথে এটা ডেমো করা উচিত। এটা করলে ভালো। আমি নিজেও অন্যদেরটা নিছি, আমার কাছে মনে হয়েছে যে তাদের জন্য উপকারী হয়েছে। আমি খুব ভালোভাবে দেওয়ার সুযোগ পাইনি, কারণ আমারটা আসলে খুব আউট অফ দ্য ব্লু ছিল। কিন্তু আমি যখন অন্যদেরটা নিছি তখন আমি দেখছি, আমি না আসলে দেখছি অনেকে না ছোটদের সাথে কথা বলে। ছোটদের সাথে কথা বললেও আসলে হয় যে হ্যাঁ ঠিক আছে আমার পিয়ার্স দের সাথে হ্যাঁ, বলতে পারছি না, হয়তো জুনিয়র কারোর সাথে আয় চল করে ফেলি, কথা বলে এরকম ইজি করে হয়ে ফেললে যায়। কিন্তু হয়। হ্যাঁ। হ্যাঁ, কথা বললে ইজি হয়ে যায়। আর একই জিনিস হচ্ছে রিপিটেটিভ হলে তখন আমাদের কিন্তু একটা বড় প্রবলেম আছে, আমরা খেয়াল করে দেখি যে আমরা যখন হচ্ছে পরীক্ষা দিই, পরীক্ষার সময় না অনেক কিছু ছুটে যায়। পরীক্ষা দেওয়ার পর মনে হয় আহা এই 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 টপিক তো আমাদের লেখা উচিত ছিল, কিন্তু আমি তো লিখি নাই। তো এই জিনিসটা যেন ইন্টারভিউতে না হয়, ইন্টারভিউ দেওয়ার পর যেন মনে হয় না হয় যে হায় হায় আমি তো আসলে এটা এটা বললে ভালো হতো, কিন্তু আমি তো বলি নাই। তো এটা প্র্যাকটিস হলে হয় কি ওই ভুলগুলো সব প্র্যাকটিসের সময় হয়ে যায়, দেন অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে ইন্টারভিউ দেওয়া যায়। অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে ইন্টারভিউ দেওয়া যায়। এটা খুব ভালো, এটা সুবিধাজনক। আচ্ছা, তো ওভারঅল কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম যে অবশ্যই হুম, হচ্ছে যে একাডেমিক রেজাল্ট বা সিজিপিএ খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু দ্যাট ইজ হুম, নট অনলি ডিসাইডিং ফ্যাক্টর, আরো অনেক কিছু আছে। হুম, তো হুম, আপনার এসওপি আছে, আপনার সিভি আছে, আপনার লেটার্স অফ রিকমেন্ডেশনস আছে। দেন আপনি হুম, যখন সবগুলো স্টেজ পার করবেন, আপনাকে যখন হুম, শর্টলিস্ট করা হবে,
দেন হুম আপনাকে হচ্ছে ইন্টারভিউতে ডাকা হবে। আপনার হুম ইন্টারভিউটা খুবই বড় একটা ফ্যাক্টর। হুম লাস্ট স্টেজে গিয়ে আপনি যদি ঠিক মতো নিজেকে ডেলিভার না করতে পারেন, তখন হুম খারাপ লাগবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি করতে হুম পারলাম হুম। না এটা। তো হ্যাঁ, অনেক কষ্ট না, মানে অ্যাডমিশন প্রসেসটা তো আসলে একটা খুবই হ্যাক্টিক। লেন্দি প্রসেস, এবং টু বি অনেস্ট এই জিনিসটার দিকে না অনেকে ফোকাস দেয় না। সেটা হচ্ছে এটা একটা বড় ফাইন্যান্সিয়াল ডিসিশন। অবশ্যই। কারণ অ্যাডমিশন দেওয়ার আগে থেকে শুরু করে, মানে অ্যাডমিশনের আগে পর্যন্ত পুরো প্রসেসে আসলে অনেক টাকা লাগে। অনেক টাকা লাগে। মোটামুটি মিডল মিডল ক্লাস থেকে আপার ক্লাস যারাই হই, আমাদের আসলে প্রচুর টাকা লাগে। এটা একটা অনেকে হচ্ছে ওইভাবে প্রকাশ করে না, কিন্তু এক একটা পরীক্ষা দিতে, জিআরই, আইএলটিএস, কারো কারো হয়তো একবারে মন মতো রেজাল্ট আসে না, সেই ক্ষেত্রে তাদেরকে সেকেন্ড টাইম দিতে হয়, বা কোনো পরীক্ষা হয়তো কোনো কারণে থার্ড টাইম দিতে হলো। তো প্রত্যেকবারই তো বেশ হিউজ অ্যামাউন্টে টাকা দিতে হচ্ছে না এখন। আইএলটিএস এর প্রচুর খরচ পড়ে যায় এক একবার পরীক্ষা দিতে। আমি জানি না, আমি দেওয়ার পর আমি আমি শুনছি পরে 16,000, আরো দুইবার হচ্ছে দাম। আমি 16,500, ষোলো সতেরো হাজার হাজার টাকায় পরীক্ষা দুইশো দিয়েছি। দিয়ে আমি সতেরো এখন হাজার মনে দুইশো হয়, দিয়েছিলাম, আমার এখন মনে কত আছে। যায় আমি জানি না। আমিও জানি না, কিন্তু অনেক বেশি হয়েছে এরকম কিছু হ্যাঁ। কথাবার্তা শুনছিলাম। সো যেহেতু স্পেসিফিকটা জানি না, ওটা বলতে চাচ্ছি না, কিন্তু তা আসলে একটা বড় ইয়া। আর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেও প্রচুর টাকা লাগে। হ্যাঁ। উইচ বাই দ্য ওয়ে, কিছু ইউনিভার্সিটির ওপেন হাউস আছে, সেখানে অনেক সময় হচ্ছে এই অ্যাডমিশনের জন্য একটা কোড দিয়ে দেয়, যেখানে ওই অ্যাপ্লিকেশন ফিটা লাগে না। সো ওয়েট ওই করেন। ওপেন হাউস গুলোতে আমি মানুষজনকে, হ্যাঁ, এগুলো বেশিরভাগই হচ্ছে অনলাইনে হয়। সো হ্যাঁ। এগুলাতে জয়েন করতে আমি মানুষজনকে বলবো, কারণ যেখানে তুমি $100 কম পাচ্ছ, তুমি কেন নিবা না? আর হ্যাঁ, একটা বড় অবশ্যই। ব্যাপার কি, অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে আমি বোধহয় যদি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার কোডটা ইউজ করি, এটা বোধহয় আমার ডিসঅ্যাডভান্টেজ। এটা আসলে কোথাও উল্লেখ থাকে না। সো অ্যাডমিশনের যে আহ, যাচাই বাছাইয়ের যে প্রসেসটা হয়, এখানে কিন্তু কোথাও এটা উল্লেখ থাকে না। সো এটা ভয় পাওয়ার কিছু নাই। যেখানে তুমি 6টায় অ্যাপ্লাই করতে পারতা, সেখানে তুমি 10টায় অ্যাপ্লাই করতে পারবা। ইট গিভস ইউ আ বেটার এজ অফ গেটিং অ্যাডমিটেড ইনটু ইউএস। সো অবশ্যই। আমি বলি এটা করা উচিত। এটা আমাদের অনেক মিসকনসেপশন আছে। এটা আমিও, আমার একসময় মনে হয়েছিল, যদিও আমি হচ্ছে অন্যদের জিজ্ঞেস করে এই ভুলটা আমারও ভাঙে। তো এটা করা উচিত। আচ্ছা, তো এই জন্য যেটা বলছিলাম যে অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে একটা বড় টাকা পয়সার ব্যাপার। সো অবশ্যই নিজের দিক থেকে প্রত্যেকটা স্টেপে বেস্ট দেওয়া উচিত। সিজিপিএ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সিজিপিএ, এটা আমাদের আজকের পডকাস্ট শুনে যারা হচ্ছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছে, তাদের আসলে এখন আর ওই চিল করার কেউ যাতে দরকার নাই আবার কি না যে হয়ে যায় যে আরে, না, সিজিপিএ ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, ডিমোটিভেট এটা না যাতে হয়ে না যায় যে হয়, অবশ্যই না। সিজিপিএ খুব ইম্পর্টেন্ট। আপু মিউট হয়ে গেছে। সিজিপিএ, হ্যাঁ হ্যাঁ, মানে অনেকে যেন আবার এটা না ভেবে নেয় যে আরে সিজিপিএ তো কোনো ব্যাপারই না, আমি তো জিআরই তে স্কোর তুলে একদম সিজিপিএ এর সমস্যার সমাধান করে ফেলবো। এটা হ্যাঁ, ভাবার দরকার নাই। কিন্তু এটা জাস্ট আমরা বলছি যে কোনো কারণে তো মানুষের লাইফে তো অনেক রকম প্রবলেমই থাকে, প্রবলেম এবং হতেই পারে। কোনো কারণে জিপিএ খারাপ হয়ে যেতেই পারে। তো তাতে না ডিমোটিভেট হওয়ার দরকার নেই। অনেকে এই যে অ্যাপ্লাই করে না, মনে করে কি অ্যাপ্লিকেশন আরে করে না, আমার হ্যাঁ। কি জিপিএ, আমার এই জিপিএ দিয়ে হবে কি নাকি আর আমার? অ্যাপ্লাই করে লাভ আছে? এটা আমি বহু শুনছি, এটা আমি বহু শুনছি। মানে এটা এটা যে আমি কত শুনছি মানুষজনের কাছে বললে আমিও তো যে শুনি, আরে তো প্রতিদিন আমার শুনি। যে রেজাল্ট, তাতে কি আর আমার হবে? তো এটা এটা বোকামি। এটা ট্রাই করা উচিত। একটা কথা মনে রাখা দরকার। আমি যেখানে আগে কাজ করতাম, সেখানে যে ভদ্রমহিলা আমাদের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, উনি বলতো কি, প্রত্যেকটা স্টুডেন্ট ইউএস যাওয়ার যোগ্য। হ্যাঁ, তুমি হয়তো 2.5 জিপিএ নিয়ে হার্ভার্ডে যাচ্ছ না, কিন্তু there will be universities that are willing to accept you even at the lowest of the CGPAs, যদি তুমি ইয়েস। সব দিকে ঠিকঠাক মতো করতে পারো। এটা হচ্ছে পুরাটাই একটা মেটিকুলাস প্ল্যানিং এর গেম। আমরা হচ্ছে যেটা মেটিকুলাস হতে প্রবলেম, আমরা হবে। রিস্ক নিতে চাই না, উই আর ট্রাইং টু এসকেপ। এটাই আমাদের এটাই যে এটাই এসকেপ করার যে একটা মেন্টালিটি, এই জিনিসটা খুবই হ্যাঁ খারাপ। হ্যাঁ হ্যাঁ। আমরা হুম ট্রাই হুম করে হুম। দেখি, ট্রাই করে হুম, হয়ে যায় অ্যাকচুয়ালি। আপনি যদি এফোর্ট দেন, হ্যাঁ আপনি যদি হচ্ছে টাইম ইনভেস্ট করেন, আপনি যদি হ্যাঁ হচ্ছে হার্ড ওয়ার্ক করেন, হয়ে যায় দিন শেষে সবকিছু। আমি দেখি নাই যে কেউ হচ্ছে হ্যাঁ এভাবে হ্যাঁ। আমরা আমরা কি করি, আমাদের আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে ভয়। এটা আমি হয়। আমি এখনো সবাইকে আমি অনেক বকাও দিই যে এত ভয় কিসের? ভয়ের তো কোনো কারণ নাই। আমরা সবকিছু তুমি, এসকেপ করতে চাই, এটাই হচ্ছে হ্যাঁ, প্রবলেম। কেন কেন
ভয় পাবা? ভয় পাওয়ার তো দরকার নাই। তোমার জিপিএটাকেই ফোকাস করে মানুষজন আর অন্য কোনো দিকেই এফোর্ট দিতে চায় না। এটা আসলে না, উচিত না। ভয়ের কোনো দরকার নাই। আমি সবসময় বলি অ্যাডমিশনের জন্য তিনটা জিনিস ইম্পর্টেন্ট। ইউএস অ্যাডমিশনের জন্য লেগে থাকতে হবে। আমি আমি প্রচুর টেনেশাস, আমি এটা সব জায়গায় বলি, আমি এখনো সবাইকে বলি, আমি ভীষণ টেনেশাস। আমি কোনো একটা কিছু না হওয়া পর্যন্ত ওইটার হাল ছাড়ি না। 2 নাম্বার জিনিস হচ্ছে ধৈর্য হারাই যাবে। থাকতে হবে। হ্যাঁ, তোমার পিএইচডি করবেন ধৈর্য, আপনি, হাল ছেড়ে দিলে কেমনে হবে? এটাই ধৈর্য আগে যদি হাল ছেড়ে ডেফিনেটলি দেন। থাকতে হবে। হ্যাঁ। আরেকটা হচ্ছে সাহস, সাহস থাকতে হবে। তুমি একটা অনেক সাহস ইম্পর্টেন্ট থাকতে হবে। কাজে যাচ্ছ, তুমি 5 বছর নিজের পেছনে ইনভেস্ট করবা, দিন শেষে তোমার নামের পাশে একটা ডক্টর আসবে। এটার জন্য যদি তোমার সাহসই না থাকে, তাহলে তোমার 5 বছর এমনি চলে যাবে, নামের পাশে আর ডক্টরটা বসবে না। পিএইচডি তে তো এই আপনার জন্য আরো তিনটা বেশি জিনিস বেশি প্রবলেম। ইম্পর্টেন্ট। আপনি শুরুতেই যদি এত ভয় পেয়ে যান, পিএইচডি তে যে কি ধরনের প্রবলেম এটা যদি অন্যদেরকে আমরা আমি আর আলোচনা করি, ডিমোটিভেট করতে এটা চাচ্ছি আলোচনা না। করলে হচ্ছে ঘন্টার পর ওইটাই ঘন্টা চলে যাবে। এই এইটুকু এটাই। রিস্ক যদি না নিতে পারেন, পিএইচডির রিস্ক তো অনেক বেশি বড়। হ্যাঁ, আমি আমি আমার স্টুডেন্টদেরকেও আগে বলতাম যে দেখো, এডমিশন হচ্ছে কি পিএইচডি লাইফের সবচেয়ে ইজিয়েস্ট স্টেপ। তো হুম। ওরা বলতে হ্যাঁ আপু, এটা কি ধরনের কথা? তো আমি আমি এটা এখনো বলি, এডমিশন পাওয়াটা হচ্ছে পিএইচডি অ্যাকচুয়ালি লাইফের সবচেয়ে সবচেয়ে ইজিয়েস্ট। ইজিয়েস্ট স্টেপ। তো এইখানে ভয় পাওয়া যাবে না, এখানে ভয় পেলে আর কিছু করা যাবে না। তো আমি ওই জন্য বলি যে দরকার নাই, ঠিক মতো প্ল্যান করলে করা যায়। আচ্ছা, এট দ্য প্ল্যানিংটা এন্ড করতে অফ হবে। দ্য ডে আমরা যেটা বলতে চাই হুম, সেটা হচ্ছে যে আমরা অনেক আলোচনা করলাম যে একাডেমিক রেজাল্ট যদি কোনো কারণে খারাপও হয়ে থাকে, সেক্ষেত্রে বাকি যেই রিকোয়ারস রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো কিভাবে হচ্ছে লো সিজিপিএ কে বা লো একাডেমিক রেজাল্টকে কিভাবে ব্যাকআপ করে। কিন্তু হ্যাঁ, সবসময় মনে রাখতে হবে আপনার সিজিপিএ কখনো খারাপ করা যাবে না। আপনার সিজিপিএ ভালো রাখতে হবে, কেননা প্রথম শর্তই হচ্ছে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে হ্যাঁ, অ্যাপ্লিকেশন করতে চান, আপনার একটা হ্যাঁ, কাট অফ সিজিপিএ রাখতে হয়। যদি কাট হ্যাঁ, অফ সিজিপিএ রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অপশনস অনেক বেড়ে যাবে, ফ্লেক্সিবিলিটি হুম, অনেক বেড়ে যাবে। কিন্তু হুম, যদি হুম, ওই সিজিপিএ এটা না রাখতে পারেন, তখন হুম, আপনার অপশনস কমে যাবে। সো সিজিপিএ কে হুম, কোনোভাবে ছোট করে দেখার উপায় নেই। কিন্তু যদি হুম, কোনো কারণে সিজিপিএ খারাপ হয়েও যায়, তখনও হাল হুম, ছাড়ার কিছু নেই। আরো অনেক হুম, অপশনস হুম, আছে, আরো হুম, অনেক অপরচুনিটি আসবে, ওইগুলোকে ধরতে হবে, গ্র্যাব হুম, করার হুম, মতো হুম। সাহস এবং হচ্ছে এফোর্ট দিতে হবে। একটা একটা আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, আর জি। একটা জিনিস সেটা হচ্ছে কি, অনেক কি কি করে, যে হয়তো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের রেজাল্ট খারাপ হয়ে গেছে, এরা না হাল ছেড়ে দেয়, তখন আর ট্রাই করে না। হাল ছেড়ে এখানে দেবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাডমিশন কমিটি কিন্তু গ্রাজুয়াল ইমপ্রুভমেন্টকে খুব পছন্দ করে। কখনো হ্যাঁ, কোনো হ্যাঁ। কারণে রেজাল্ট খারাপ হয়েছে, হতেই পারে, ফার্স্ট ইয়ারে খারাপ হয়েছে, সেকেন্ড ইয়ারে খারাপ হয়েছে, থার্ড ইয়ারে খারাপ হয়েছে, এখন আমাদের হাতে কি আছে? আমরা তো চাইলেও আর সিজিপিএ 4 করতে পারবো না, বা একটা কাট অফ সিজিপিএ এর কাছাকাছি যেতে পারলাম না কোনো কারণে। কিন্তু এটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি? সেটা হচ্ছে যে আমার থার্ড ইয়ার পর্যন্ত রেজাল্ট খুব খারাপ হয়েছে, দেন আমি ফোর্থ ইয়ার থেকে পড়াশোনা শুরু করবো। তখন যেটা হবে, কথার কথা, এটা জাস্ট আমি একটা উদাহরণ হিসাবে দিচ্ছি, আমার জিপিএ আছে 3 থার্ড ইয়ার পর্যন্ত, দেন আমি ফোর্থ ইয়ারে গিয়ে খুব ভালো মতো পড়াশোনা করার ট্রাই করলাম, এবং হচ্ছে সিজিপিএটা একটু টেনে ইমপ্রুভ করে 3.2-তে নিয়ে গেলাম। ফোর্থ ইয়ার শেষ হলো, আমি কোনো কারণে মাস্টার্সটা দেশেই করছি, আমি চেষ্টা করলাম যে মাস্টার্সে গিয়ে আমার জিপিএটা আমি আরেকটু ইমপ্রুভ করবো। হয়তো ভাবে আমি, কোনোভাবে না, এটা করতে হবে, এটা করা উচিত, যে হচ্ছে মাস্টার্সে গিয়ে আমি জিপিএ দেখা গেল 3.4 এর জায়গায় 3.5 করে ফেললাম। এই যে গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট না, এটা অ্যাডমিশন কমিটি খুবই পজিটিভলি দেখে, কারণ একজন মানুষ গ্রাজুয়াল ডিক্লাইনও করতে পারে, আর একজনের সাইমালটেনিয়াসলি ইনক্লাইনও হতে পারে। মানুষ প্রবলেম পিএইচডি লাইফেও ফেস করবে, কিন্তু ওইখান থেকে বের হয়ে আসতে পারবে কিনা, এই ইনক্লাইনটা হচ্ছে তার একটা বড় হ্যাঁ, সুযোগ। এবং এটা যদি কেউ করতে পারে, এটা অবশ্যই তাদেরকে একটা কম্পিটিটিভ এজ দিবে। সরি টু ইন্টারাপ্ট, বাট এটা আসলে খুব ইম্পর্টেন্ট, এটা না, আমরা না, অনেকে খুব জানি না। ইম্পর্টেন্ট কথা বলছেন। হ্যাঁ। তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ আপু। তো আমরা হচ্ছে যে রেকর্ডিংটা অফ করে দিব। ধন্যবাদ সুন্দর সুন্দর কথা বলার জন্য। সবাইকে আশা করছি ধন্যবাদ। এই পডকাস্টটি খুবই কাজে লাগবে। যাদের কোনো কারণে সিজিপি একটু খারাপ হয়ে গিয়েছে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। অনেক অনেক আহ, আরো রিকোয়ারমেন্টস আছে, এগুলো আপনারা চাইলেই ব্যাকআপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পরবর্তী অন্য কোনো একটা পডকাস্ট নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।